হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। এই ছেলে, তোমাকে কতবার বলছি না যখন তখন আমার কেবিনে ঢুকে পড়বে না। আমার অনুমতি ছাড়া আমার কেবিনে ঢোকার সাহস তোমার কি করে হলো? সরি ম্যাডাম, আসলে আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। তোর কোনো ক্ষমা নেই, তোকে এই অফিস থেকে বের হয়ে যেতেই হবে। তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার কথা অমান্য করিস? তুই জানিস আমি এই অফিসের মালিক। আমার বাবা এই অফিসটা দিয়েছে আমার আন্ডারে। এখন আমার আন্ডারে তোকে কাজ করতে হবে। দয়া করে ম্যাডাম আমার চাকরিটা নেবেন না। আমার চাকরিটা চলে গেলে আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারবো না। আমার বাবাকে তো আপনি চেনেন, এরপরও কেন এরকম করছেন? আমি কোনো কথাই শুনতে চাই না। তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। ম্যানেজার সাহেব কোথায়? তাড়াতাড়ি আসুন এখানে। রিমা ম্যাডামের কথা শুনে ম্যানেজার সাহেব দৌড়ে আসলেন। আমি তখন তাদের দিকে তাকিয়ে আছি। ম্যানেজার সাহেব এসে তার সামনে দাঁড়িয়ে এমন একটা অভিনয় করলেন যেন কোনো কিছুই হয়নি। রিমা ম্যাডাম ম্যানেজারের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, এই ছেলেটাকে এখনই চাকরি থেকে বের করে দিন। এই ছেলেটার এত সাহস কি করে হলো আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করে? আমি বলছি না, আমার রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে। ও আসার পর থেকেই অনিয়ম করে যাচ্ছে। ওকে বের করুন। ওকে ম্যাডাম, আপনি যে এরকম বলবেন। আমি আগেই বলেছিলাম এই ছেলেটাকে চাকরি না দিতে। ওকে এখানে কিসের প্রয়োজন? বাচ্চা একটা ছেলে, ওকে চাকরি দিয়ে স্যার অনেক বড় একটা ভুল করেছে। ম্যানেজার সাহেব বাড়তি কথা বন্ধ করুন। আমি যেটা বলছি সেটাই করবেন। এই ছেলেটার চাকরি থেকে বের করে দিন। আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে ম্যাডামের পা জড়িয়ে ধরলাম। ম্যানেজার সাহেব আমার দিকে তাকিয়ে আছেন। ম্যাডাম তখন আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। আমার মাথায় কিছুটা আঘাত লাগলো, কিন্তু আমি সেখানে ধরে বসে রইলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বললেন, তোর এত বড় সাহস, তুই আমাকে স্পর্শ করিস? নোংরা একটা ছেলে, ছোট লোক, গরিব কোথাকার। তুই আমাকে স্পর্শ করার সাহস কি করে পেলি? আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আসলে আমার চাকরিটা খুব প্রয়োজন। এই চাকরিটা না হলে আমি আমার পরিবারের কাছ থেকে টাকা আনতে হবে। আর আমার বাবাকে তো আপনি জানেন, ছোটোখাটো একটা ব্যবসা করি। এখন আমি কীভাবে তার কাছ থেকে টাকা আনবো? একদম চুপ। আমার সামনে আর এক মুহূর্তও দাঁড়াবি না। তোর চাকরি শেষ। তুই এখান থেকে বেরিয়ে যাবি। আমি তোকে আর আমার চোখের সামনে দেখতে চাই না। আমি কান্নাকাটি করলাম অনেক, কিন্তু আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আমি জানতাম আমাকে চাকরি থেকে বের করার জন্য ম্যাডাম সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি তখন চলে গেলাম স্যারের কাছে। স্যার আমাকে দেখে আমার দিকে তাকালেন, এরপর বললেন, আরে নিলয়, তুমি এই সময় অফিসে না থেকে আমার বাসায় চলে আসলে, কি হয়েছে? তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে কেউ তোমাকে মারধর করেছে। অফিসে কি হয়েছে? আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে স্যারের পা জড়িয়ে ধরলাম। এরপর তাকে বললাম, স্যার, আমার চাকরিটা ম্যাডাম কেড়ে নিয়েছেন। আমি ওনার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করেছিলাম, সেই জন্য আমাকে চাকরি থেকে বের করে দিতে চাইছেন। আপনি তো জানেন আমার অবস্থা। আমি কলেজ শেষ করে এখানে এসে চাকরি করি। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু আমি কি করব? আমার মেয়েটা অনেক রাগী। তার কথা না শুনলে এরকমটা করে। তুমি কেন এরকমটা করলে? আসলে স্যার, একটা গুরুত্বপূর্ণ ফাইল এসেছিল। আমাকে তো আপনি রেখেছিলেন হিসাব করার জন্য। আমি হিসাব রক্ষকের কাজ করি। কিছু ঝামেলা হয়েছিল সেখানে, তাই তাড়াতাড়ি ম্যাডামকে দেখানোর জন্য অনুমতি না নিয়ে প্রবেশ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। আমাকে চাকরি থেকে বের করবেন না। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। আর এক কাজ করবে, কালকে তুমি চাকরি জয়েন করবে। তোমাকে অফিস থেকে বের করা হলো না। আমি তখন স্যারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে খুশি মনে বাসায় ফিরে আসলাম। আমি জানি ম্যাডাম কেন আমার সাথে এরকম করছেন। তার এসবের পিছনে আরও একটা কারণ আছে। সেই কারণেই তিনি আমার সাথে এমন করছেন। আমি যখন প্রথম কলেজে গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি ম্যাডাম অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে, আমার থেকে অনেক বড় বয়সে। ম্যাডামের সাথে আমার ভালো সম্পর্ক হয়। তিনি আমার সাথে বন্ধুর মতো আচরণ করতেন, কিন্তু আমিও কোনোদিন বুঝতে পারিনি তার আচরণের পিছনে লুকিয়ে থাকা সত্যটা। আমাদের কলেজে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি একটা গান করেছিলাম। ছোটোবেলা থেকে আমি মোটামুটি গান করতে পারি।
তিনি তখন পারফর্ম করার পর আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন একা একটা রুমের মধ্যে। সেখানে যাওয়ার পর তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, নিলয়, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কিভাবে কথাটা বলবো সেটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম আমি, কিন্তু শেষ পর্যন্ত আর থেমে থাকতে পারলাম না। তোমাকে বলেই দিলাম, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো প্লিজ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি তাকে কোনোদিন সেই নজরে দেখিনি। সে আমার বড় আপুর মতো, আমি তাকে বড় আপুর মতো সম্মান করতাম। আমি তখন তাকে বললাম, রিমা আপু, আপনি এসব কি বলছেন? আপনাকে আমি বড় আপুর মতো দেখি, আপনি কেন এরকম করছেন? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন নিলয়, তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না? আর এখন ছোট বড় এটা কোনো সমস্যাই নয়, এখন বেশিরভাগ সিনিয়র জুনিয়র রিলেশন হয়। তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমাকে ভালোবাসি। এটা হয় না। আপনি এত বড় লোক পরিবারের একটা সন্তান, আর আমি সাধারণ একটা পরিবারের সন্তান। আপনার বাবা এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবেন না, আর এটা কোনোদিনও সম্ভব না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আপনাকে আমি সেই নজরে কোনোদিনও দেখিনি। আপনার অবস্থান আর আমার অবস্থানটা সমান নয়, তাই প্লিজ আমাকে এসব থেকে মুক্তি দিন। আমি পারবো না এসব থেকে তোমাকে মুক্তি দিতে। তুমি আমার হবে, না হলে কারোরই হতে দিব না। তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। রিমা আপু, প্লিজ এরকম করবেন না। আমি তোমাকে কোনোদিনও সেই নজরে দেখিনি। আমি তোমাকে বড় আপুর মতো দেখেছি, তাই আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। এরকম পাগলামি করো না, আর আমাকে এখান থেকে যেতে দাও। বলে আমি যখন তার সামনে চলে আসতে যাব সেখান থেকে, তখন তিনি আমাকে পেছন থেকে টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে নিলেন। এরপর আমার ঠোঁটে চুমু দিলেন। আমি তখন সেটা সহ্য করতে না পেরে তাকে থাপ্পড় মেরে বসলাম। এরপর তাকে বললাম, আপনি এরকম জানলে আমি আপনার সাথে কোনোদিনও কথাই বলতাম না। আমি ভেবেছিলাম আপনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন, কিন্তু আপনার চরিত্র ভালো না। নিলয়, চুপ করো। তুমি আমার চরিত্র নিয়ে কেন কথা বলতেছো? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসার কারণেই কাজ করেছি। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না, এই অধিকার তোমার নেই। সরি, আমি আপনার চরিত্র নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন এই কথা বলার জন্য। আপনি কেন আমার সাথে এরকম করছেন? আমি আপনাকে ভালোবাসি না, সেটা কতবার বলবো? এরপরেও কেন আমাকে জোর করতেছেন? জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। আমি জোর করেই তোর থেকে ভালোবাসা আদায় করব। তুই আমাকে ভালোবাসিস, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। যদি আমাকে ভালোবাসিস তাহলে এখানে থাকতে পারবি, না হলে আমি তোকে শেষ করে দিব। আপনার যা ইচ্ছে করুন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি আপনাকে কোনোদিনও সেই নজরে দেখিনি। আমাকে যেতে দিন এখান থেকে। বলে আমি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে আসলাম। এরপর তার অবস্থা দেখেছি, তিনি আমাকে হয়তো সত্যিই ভালোবাসতেন, কিন্তু আমি তাকে কোনোদিনও সেই নজরে দেখিনি, তাই আমি তাকে ভালোবাসতে পারবো না। একদিন ক্যান্টিনে সবার সামনে প্রপোজ করেন। সবার সামনে কিস করতে চাইলে আমি তাকে থাপ্পড় দিই। এর 1 মাস পর থেকে রিমা আপু আর কোনোদিন কলেজে আসেননি। তার এরকম না আসার কারণ আমি বুঝতে পারিনি। একদিন বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পর শুনতে পেলাম আব্বু আম্মু কথা বলছে। আব্বু আম্মু তখন আমাকে বলছিল, আমি কিভাবে নিলয়ের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাব? তাকে যদি পড়াশোনা না করাই তাহলে সবাই আমাকে বিশ্বাসঘাতক মনে করবে। সবাই ভাববে আমি আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি না, আমি তার প্রতি দায়িত্বে অবহেলা করতেছি। কিন্তু এই অবস্থায় আমার তো তাকে পড়াশোনা করানোটা সম্ভব নয়। প্রাইভেট কলেজে সেখানে পড়াশোনা করাতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার ব্যবসার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো আমি তাকে পড়াশোনা করাতে পারছি না। কি করব বলো? ছেলেটা পড়াশোনায় এত ভালো, তাকে যদি পড়াশোনা না করি তাহলে আমাদের সম্মানহানি হবে। আমরা তার দায়িত্ব নিয়েছি, যখন তখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তুমি যে করেই হোক তার পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তাকে পড়াশোনা থেকে সরিয়ে আনলে চলবে না। কিন্তু কি করব, আমার সাধ্যের বাইরে চলে গেছে সব কিছু। ব্যবসার অবস্থা তুমি তো দেখতে পাচ্ছ। আমি লোন নিয়েছি, মেয়েগুলো আমাকে টাকা দিতে চাইছে, কিন্তু আমি কীভাবে তাদের কাছ থেকে টাকা আনবো? আমি নিজের দায়িত্ব পালন করছি, এখন যদি তাদের কাছ থেকে টাকা আনি তাহলে এটা কি ওই দায়িত্বের বিনিময় না? খবরদার, ওদের কাছ থেকে কোনো টাকা আনবে না। ওদের কাছ থেকে টাকা আনার কোনো প্রয়োজন নেই।
আমি আমার গয়না বিক্রি করে দিব। এরপরও আমার ছেলেটার পড়াশোনা চালিয়ে নিয়ে যাও। আমার ছেলেটা পড়াশোনার প্রতি অনেক আগ্রহী। তার পড়াশোনার কিছু হবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি আর কোনো কথা শুনতে পারলাম না, সেখান থেকে চলে আসলাম। তারা কোন দায়িত্বে কথা বলছে সেটা বুঝতে না পারলেও ভালো করেই বুঝতে পারলাম বাবা আমার পড়াশোনাটা আমার চালিয়ে নিতে পারছে না। আমি নিলয় ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, কারণ যখন থেকে বুঝতে শিখেছি তখন আমার বাবা মা অনেক অভাবী ছিলেন। বাবা ছোটোখাটো একটা ব্যবসা করছেন, বাবার সেই ব্যবসা দিয়ে আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। কোনো দিন আমাকে অভাব বুঝতে দেননি, কিন্তু আমি তো এইভাবে বসে থাকতে পারি না। এখন আমি বড় হয়েছি, নিজের পড়াশোনাটা নিজের চালানো প্রয়োজন। আমি টিউশনি করার চেষ্টা করেছি, কিন্তু বাবা খবর পেয়ে যান, সেই জন্য আমাকে টিউশনি করতে দেন না। আমাকে কোনো একটা কাজ করতেই হবে, বাবার উপর ভর করে আমার চলবে না। আমি রাতের বেলা খাবার খেতে বসেছি, তখন বাবাকে বললাম, বাবা আমি একটা টিউশনি পড়াতে চাই। নিলয়, তোমাকে কতবার বলেছি না তুমি টিউশনি করাবে না? তুমি পড়াশোনায় মনোযোগ দাও, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তোমাকে কে বলেছে টিউশনি করাতে? টিউশনি করিয়ে তুমি কি করবে? আমি তোমার পড়াশোনার খরচ চালাচ্ছি তো। বাবা আমি কলেজে খরচের জন্য টিউশনি করাতে চাইছি না, আমি টিউশনি করাতে চাইছি কারণ সামনে আমি এইচএসসি পরীক্ষা দিব, সেজন্য কোচিংয়ে ভর্তি হতে হবে, সেই টাকা ম্যানেজ করতে হবে আমাকে। এই টাকা আমি নিজে পরিশ্রম করে ইনকাম করতে চাই, তুমি প্লিজ আমাকে বাধা দিবে না। কোচিং করবে, সমস্যা কি? আমি টাকা দিব, কোচিংয়ে ভর্তি হবে। তুমি কেন টিউশনি করাবে? তুমি টিউশনি করাবে এটা মেনে নিতে পারবো না। তুমি তোমার পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। বাবা তুমি এখন আমাকে সেই বাচ্চা মনে করো, আমি বড় হয়েছি, এটাকে তোমরা ভুলে যাচ্ছ। আমাকে সুযোগ দাও, আমি নিজেকে প্রমাণ করতে চাই, নিজে কিছু একটা করতে চাই। তোমরা যদি এভাবে আমাকে আটকে দাও তাহলে কী হবে? বাবা এবার আর কিছু বলতে পারলো না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম। তবে আমি টিউশনি করাবো না, টিউশনি করিয়ে আমি কিছু করতে পারবো না, এটা আমি খুব ভালো করে জানি। সেই জন্য সিদ্ধান্ত নিলাম নাইট ডিউটি করব। কোথাও বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করব, এবং এটার জন্য চাকরির প্রয়োজন। চাকরি কোথায় পাবো? শেষে খুঁজতে খুঁজতে একটা অফিস পেলাম। গ্রামের এলাকায় অফিস পাওয়াটা খুবই কষ্টকর, কারণ অফিসে এখানে নাই বললেই চলে। শেষ পর্যন্ত একটা ফ্যাক্টরিতে চাকরি পেলাম, সেখানে আমাকে হিসাব রক্ষকের কাজ করতে হবে। প্রথম দিন সেখানে যাওয়ার পর একজন ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, দেখো বাবা, আমি তোমাকে এখানে চাকরি দিয়েছি। আমি শুনেছি তুমি পড়াশোনায় অনেক ভালো, তোমার বয়স কম, আশা করি তুমি আমার সাথে বেইমানি করবে না। এখানে তোমাকে হিসাব করতে হবে, আমার এত বড় ফ্যাক্টরির একটু গন্ডগোল হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকমতো সব কিছু করবো। আর আমি আশা করি আপনার বিশ্বাসের মর্যাদা দিব, আমাকে কখনো আপনি অবিশ্বাসের সাথে পাবেন না। আমি বয়সের দিকটা চিন্তা করি না, আমি মানুষের মনের দিকটা চিন্তা করি। মানুষ অনেক সময় বড় হয়, কিন্তু সে মনের দিক থেকে ছোট থাকে। আবার অনেক ছোট মানুষে মনের দিক দিয়ে অনেক বড় হয়। তোমাকে দেখে সেটাই মনে হয়েছে, সেই জন্য তোমাকে চাকরি দিয়েছি। আশা করি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। কিন্তু আমার একটা প্রশ্নই থেকে গেল, তুমি কেন এই ছোট বয়সে চাকরি করতে চাচ্ছ? শুনলাম তুমি এখন ইন্টারমিডিয়েট পাস করোনি। আসলে স্যার কি বলবো, আমার বাবা একটা ছোটোখাটো ব্যবসা করেন, এই ব্যবসা করে আমার পড়াশোনার খরচ চালানো তার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। সেই জন্য আমি চাইছিলাম আমি যদি আমার নিজের পড়াশোনার খরচটা চালিয়ে নিতে পারি তাহলে বাবার উপর চাপ কম পড়লো। আর যদি বাবার উপর চাপ কম পড়ে তাহলে উনি নিশ্চিন্তে ব্যবসাটা চালিয়ে নিতে পারবেন। সত্যি তোমার অসাধারণ আইডিয়া, আশা করি তুমি তাড়াতাড়ি সফল হবে। তোমার আইডিয়া শুনে সত্যি আমার অনেক ভালো লাগলো। যদি এভাবে প্রতিটা সন্তান নিজের বাবা মার জন্য চিন্তা করত, তাহলে কোনো বাবা মাকে নিজের সন্তানের জন্য এত চিন্তা করতে হতো না। দোয়া করবেন স্যার, যাতে আমি আমার কাজটা ঠিকমতো করতে পারি, আপনার বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি, এটাই শুধু দোয়া করবেন। এরপর স্যার চলে গেলেন। আমি ভালো মতো 3-4 দিন চাকরি করলাম, বাবা মা কিছুই বুঝতে পারলো না। আমি কলেজ থেকে ফিরে কতক্ষণ বাসায় বসে থাকি, এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, সেই কারণে কেউ সন্দেহ করতে পারলো না। আর এখানে আমাকে বাইরে কাজ করতে হয় না, ভিতরে বসে হিসাব নিতে হয়। সকাল সকাল এখান থেকে গাড়ি বের হয়ে যায়, এরপর বিকালে ফিরে আসে, তখন গাড়িগুলোর কাছ থেকে হিসাব রাখতে হয়। এছাড়াও ম্যানেজার সাহেব আছেন, উনি আমাকে খুব একটা পছন্দ করেন না,
এটা খুব ভালো করেই জানি। উনি বলেন আমার বয়স কম, আমি নাকি ঠিকমতো কাজ করতে পারবো না, এরকম বিভিন্ন কথা বলেন শুনেছি। কিন্তু আমি এসব কান দিই না, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। কিন্তু 2 মাস পর একদিন ম্যানেজার সাহেব আমার দিকে এগিয়ে আসলেন। মনে হচ্ছিল অনেক চিন্তিত। তিনি তখন আমার সামনে এসে বললেন, কী ব্যাপার নিলয় সাহেব, ঠিকমতো কাজ করে যাচ্ছেন তো? আজকে কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করবেন, কারণ আজকে এমন একজন আসবেন যাকে দেখার পর আপনার মাথা ঠিক থাকবে না, কারণ উনি অনেক রাগী মানুষ। আপনাকে দেখলে তো আরও বেশি রেগে যাবে। একটা বাচ্চা ছেলে এত বড় একটা ফ্যাক্টরি হিসাবরক্ষক। কেন স্যার, কি আসবেন? আজকে স্যারের মেয়ে আসবে। আজকে থেকে স্যার এখানে দায়িত্ব পালন করবেন না। স্যারের নতুন যে কোম্পানিটা হয়েছে শহরে, সেখানেই যাবেন, আর ম্যাডাম এখানেই থাকবে। আমি তখন ভয় পেয়ে গেলাম। এতদিন স্যারের সাথে কাজ করেছিলাম, ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল। হঠাৎ করে কি আসবে? বিকেলের দিকে এসে প্রবেশ করলেন গাড়িতে করে সেই ম্যাডাম। আমি তো সামনের দিকে তাকিয়ে আকাশ থেকে পড়লাম, কারণ রিমা আপু নাম ছিলেন। তিনি আমাকে দেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করলেন আমার ব্যাপারে। ম্যানেজার সাহেব তখন আমার ব্যাপারে বললেন। তিনি তখন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। আমি তার এরকম তাকানো দেখে ভয় পেয়ে গেলাম। তিনি তো বলেছিলেন আমাকে শান্তিতে থাকতে দিবেন না, আমার কারণে তাকে ভার্সিটিতে ছাড়তে হয়েছে। আমি তাকে অপমান করেছি, এখন আমি কি করব? আমাকে তো ওই চাকরিটা করতেই হবে। তিনি তখন আমার সামনে আসলেন, এরপর আমার সামনে দাঁড়িয়ে বললেন, এই মিস্টার, আপনি কি ভদ্রতা বলতে কিছুই জানেন না নাকি? আমি আজকে প্রথম এসেছি, আমি আপনাদের বস। আমাকে ওয়েলকাম করলে না, সালাম দিলেন না, এভাবে দাঁড়িয়ে কি দেখতেছেন? রিমা আপু তুমি? চুপ বেয়াদব, আমি তোমার ম্যাডাম হই, এই অফিসের বস এখন আমি। তোমার সাহস কি করে হলো তুমি আমাকে নাম ধরে ডাকো? তোমার এত বড় সাহস আজকে থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবে। যদি অন্য কোনো নামে ডাকতে শুনি না, তাহলে তোমাকে আমি এই অফিস থেকেই বের করে দিব। এখন থেকে ঠিক মতো কাজ করবে। যদি কাজে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করছে। আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না। আমি বুঝতে পারলাম এই অফিসে আমার দিন ফুরিয়ে এসেছে। আমি আর এই অফিসে চাকরি করতে পারবো না। অবস্থা খারাপের দিকে যেতে শুরু করলাম। যতদিন যাচ্ছিল তত ভয়ঙ্কর হচ্ছিল। দেখতে দেখতে আরও 2টা মাস কেটে যায়। এই 2 মাসে তিনি আমার উপর নির্মম অত্যাচার শুরু করেন, কিন্তু আমি সব কিছু সহ্য করে আসছিলাম। শেষ পর্যন্ত তিনি এসব সহ্য করতে পারলেন না, আমাকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। এই হচ্ছে কাহিনী। এবার বাস্তবে ফিরে যাক। আমি বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর আম্মু আমার দিকে দৌড়ে আসলেন। এরপর আমাকে বললেন, নিলয়, কি ব্যাপার, কি হয়েছে তোর? মাথায় এই আঘাতের চিহ্ন কি করে আসলো? আমি তখন আম্মুকে বললাম, আম্মু তোমাকে কোনো চিন্তা করতে হবে না, হঠাৎ করে লেগে গিয়েছিল তো, আমি দেখতে পাইনি, কিছু হয়নি তো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কি বলছিস? মাথাটা ফুলে গেছে, তাড়াতাড়ি আয়, আমি মালিশ লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আমি না করছিলাম। আম্মু আমার কোনো কথা শুনলেন না, আমাকে টেনে নিয়ে গেলেন। এরপর ওষুধ লাগিয়ে দিলেন। আমি শুয়ে রইলাম, জানি না কালকে অফিসে যাওয়ার পর কি হবে। তবে আমারও এসব আর বিরক্তকর মনে হচ্ছে। এখন উচিত আমার সেখান থেকে সরে আসা। যেখানে আমাকে মূল্যায়ন করা হয় না, সেখানে আমি থেকে কি করব? এমনি এমনি আরেকজনের কষ্টের কারণ হওয়াটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। পরের দিন আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর রিমা ম্যাডাম আমাকে ডেকে নিয়ে গেলেন। এরপর বললেন, এই, তোর এত বড় সাহস, তুই আবার অফিসে এসেছিস? তোকে না কালকে অফিস থেকে বের করে দিলাম, তাহলে তুই কেন অফিসে এসেছিস? আর বাবার কাছে আমার নামে বলেছিস? তুই কি ভেবেছিস বাবা বললেই আমি তোকে অফিসে রেখে দিব? আমি কারোর কোনো কথাই শুনতে চাই না, তুই অফিস থেকে বের হয়ে যাবি। এবার আমারও ভীষণ রাগ হলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, অফিসের মালিক হয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? আমার কোনো ভুল নেই, তাহলে কেন আপনি আমাকে অফিস থেকে বের করে দিবেন? তখন তিনি অনেক বেশি রেগে গেলেন, আমার দিকে এগিয়ে আসলেন। এরপর আমার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলেন। আমি তার দিকে তাকিয়ে আছি গালে হাত দিয়ে। তিনি তখন আমাকে বললেন, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? এখনই বেরিয়ে যা। যদি আর একবার তোকে দেখি না, তাহলে তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। দরকার নেই আপনার এই অফিসে চাকরি করান। আমি আপনার অফিসে চাকরি করব না। আপনি কি ভেবেছেন আপনার এই অত্যাচার আমি দিনের পর দিন সহ্য করে যাব?
আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করার ক্ষমতা আমার নেই। বেরিয়ে যাচ্ছি আপনার অফিস থেকে, আর কোনোদিন আসবো না। একদিনের ফল আপনি পাবেন। আগে আমার মতো একটা অফিস দেখা, এরপর বড় বড় কথা বলবি। ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি বলেছিলাম, তুই অ্যাকসেপ্ট করিসনি, এরপর আমি তোর পেছন পেছন ঘুরবো? তোর মতো কত ছেলেই আমার পেছনে ঘুরে। তখন আমি পাগল ছিলাম, এই জন্য তোকে ভালোবাসার কথা বলেছিলাম। এটা আমিও খুব ভালো করে জানতাম, সেজন্য আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট করিনি। আপনার মতো জঘন্য মেয়ে আমি আমার জীবনে দেখিনি, যে ভালোবাসা না পেয়ে একটা ছেলের জীবন নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমি আপনাকে ভালোবাসি না, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম, কিন্তু এইভাবে আমার পিছনে লাগাটা আপনার ঠিক হয়নি। এর ফলাফল আপনাকে ভোগ করতেই হবে। বেয়াদবের বাচ্চা, তুই এখনো আমার দিকে তাকিয়ে আছিস? চলে যা এখান থেকে। তুই আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস কি করে পেলি? ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। আমি আপনার অফিস থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আপনার সাথে আমার ঝামেলা হয়েছে, আমার বাবার সাথে নয়, তাই কথা সাবধানে বলবেন। এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যদি এতই ইজ্জত হয় তাহলে এখনই এখান থেকে বেরিয়ে যা, আর তোর বাবাকে বলিস বেশ করেছি, আরও বলবো, পারলে কিছু করে দেখা। আমি বুঝতে পারলাম এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, সেই জন্য বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর দরজা বন্ধ করে বসে আছি। কোনো কিছুই ভালো লাগছে না। এই চাকরিটা চলে গেল, এখন আমি কীভাবে নিজের পড়াশোনাটা চালাবো? বাবার উপর চাপ সৃষ্টি করতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে এখন বাবার উপরেই নির্ভর করতে হবে। রাতে শুয়ে আছি, কোনো কিছুই ভালো লাগছে না। তখন কেয়া আমার কাছে আসলো, এসে দরজা ধাক্কা দিতে শুরু করলো। আমি যখন বাইরে বের হলাম, তখন সে আমাকে বলল, আরে নিলয়, তুই এখানে বসে আছিস? আজকে না আমাদের চেয়ারম্যানের মেয়ের বিয়ে, সেখানে আমাদের গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছে, তুই যাবি না? না কেয়া, আমার ভালো লাগছে না, তুই চলে যা। আমি একটু বিশ্রাম নিতে চাই, আমার অনেক ক্লান্ত লাগছে এখন। এরপর কেয়া চলে গেল। নীলয় নিজের রুমে ফিরে গেল। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। এখন নীলয় মানিয়ে নিয়েছে, না হয় পড়াশোনাটা শেষ করে দেবে আর পড়াশোনা করবে না, কিন্তু তার বাবার উপরে সে চাপ সৃষ্টি করতে পারবে না। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তার কল্পনার বাইরে ছিল সব কিছু। এমন সত্য তার সামনে আসবে এটা সে কোনোদিন স্বপ্নেও চিন্তা করেনি। নীলয় রুমে একা একা বসে বিরক্ত হচ্ছিল, তাই একটা গল্পের বই বের করলো। এটা বের করে পড়তে শুরু করলো। বালিশে মুখ গুজে কাঁদছি আমি, কারণ একটু আগে যে সত্যিটা জানতে পেরেছি সেটা শত চেষ্টা করলেও আমি মানতে পারবো না। বিকেলে বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম, এমন সময় কয়েকটা কালো কার এসে উঠানে থামলো। আমি আগে কখনো এই মানুষগুলোকে দেখিনি। হঠাৎ করে একটা মেয়ে গাড়ি থেকে নেমে আসলো। বাবাও দেখলাম খুব খুশি মনে তাকে স্বাগত জানালো। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে তারা কথা বললেন। হঠাৎ করে দেখলাম বাবার মুখটা মলিন হয়ে গেছে। আমি শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর বাবা এসে আমাকে ডাকলেন তাদের কাছে। আম্মুও পিছন পিছন আসলেন। দুজনের মুখটা মলিন, মা তো প্রায় কান্না করবেন এমন অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আম্মু কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। আমি কিছু বুঝতে না পেরে তাদের সাথে পাশের রুমে আসলাম। সেখানে দেখলাম মেয়েটা বসে চা খাচ্ছে। আমাকে দেখে কেমন করে তাকালো। পরে জানলাম এতদিন যাদের নিজের বাবা মা বলে জেনে এসেছি তারা তার আসল বাবা মা নয়। এই যে মেয়েটা এসেছে ও আমার বোন, তাকে নিতে এসেছে। ছোটোবেলায় আমি যখন খুব ছোট তখন আমার বাবাকে তার বড় ভাই হত্যা করেন সম্পত্তির জন্য। তখন আমার দুই বোন বিদেশে পড়তে চলে যায় আর আমাকে রেখে যায় এই দুজনের কাছে। তাদের কোনো সন্তান ছিল না, তাই তারাও আমাকে রাখতে রাজি নয়। আজ বোনেরা দেশে ফিরে এসেছে, এসে আমাকে নিতে এসেছে। আমি সবার সামনে চিৎকার করে বললাম, এতক্ষণ যত কথা এখানে হয়েছে আমি কিছুই বিশ্বাস করি না। আর এতদিন যখন এই মানুষগুলোকে নিজের মা বাবা হিসেবে মেনে এসেছি, তাহলে আজও এদেরই আমার মা বাবা হিসেবে মানি, আর তোমাকে আমি আমার বোন হিসেবে মানি না। বলে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে কাঁদছি। কেন আমার সাথে হলো এমনটা? যাদের এতটা ভালোবাসলাম, নিজের একমাত্র বাঁচার অবলম্বন জানলাম, তারাও আজ আমার সাথে বেইমানি করলো। ওইদিকে সবাই দরজা ধাক্কাচ্ছে,
কিন্তু আমার সেদিকে খেয়ালেই নেই। একটু পর বাধ্য হয়ে দরজা খুললাম। মেয়েটা আসলো, এসে দরজা বন্ধ করে দিয়ে বলল, প্লিজ ভাই চল আমাদের সাথে, আজ এত বছর পর আমরা তোকে নিতে এসেছি। তোর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, তুই চল আমাদের সাথে। বিশ্বাস কর, আমরা তো নিরাপত্তার কথা ভেবে এখানেই রেখে গিয়েছিলাম, তুই তখন খুব ছোট ছিলি। আমার বাড়ি গাড়ি কিছুই লাগবে না, আর আমি তোমাদের চিনি না, চলে যাও এখান থেকে। বলেই বেরিয়ে আসলাম। দরজার সামনে আম্মু দাঁড়িয়েছিল, দেখলাম কান্না করছে। আমি আম্মুকে চড়ি ধরে বললাম, আম্মু তুমি বলো, এই মেয়েটা মিথ্যা বলছে, আমি তোমার ছেলে, বলো ওদের, আমি তোমার সাথে থাকতে চাই। আম্মু কিছুই বলছে না, শুধুই কাঁদছে। একই কথা আব্বুকেও বললাম, সেও চুপ। একটু পর আব্বু এসে বলল, বাবা, আমাদের উচিত ছিল তোমাকে আগে থেকে এসব জানানোর, কিন্তু তোমার লালন পালন করতে গিয়ে আমরাও নিজের সন্তানের মতো তোমাকে রাখছি, যার কারণে তুমি এতটা কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো বাবা, আমরা তোকে কষ্ট দিতে চাইনি। আমি বাবার পায়ে ধরে বললাম, বাবা আমি যাব না। কিন্তু মা এসে বলল, যদি তাদের সাথে না যায় তাহলে তার সাথে কোনোদিন কথা না বলতে। আমি বুঝতে পারলাম বাবা আমার কষ্ট হলেও কিছু করার নেই। রুমে গিয়ে চারপাশে হাত বুলাতে লাগলাম। কত স্মৃতি জড়িয়ে আছে এই রুমে, কখনো ভাবিনি এটা ছেড়ে চলে যেতে হবে। দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে মনে পাহাড় সমান অভিমান নিয়ে প্রিয় এলাকা ছেড়ে চলে গেলাম। জানি না কেমন হবে আগামীর জীবন। পথে বোন আমাকে কথাই সব বলল। আমি চুপ করে বসেছিলাম। দেখতে দেখতে বাড়ি চলে এলো, সুবিশাল এক রাজপ্রাসাদের মতো। এসে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে একটা মেয়ে এসে জড়িয়ে ধরল। তারপর জানলাম ও আমার আরেক বোন তিশা। দুই বোন আমাকে নিয়ে ভেতরে গেল। 8 থেকে 9 জন কাজের লোক সালাম দিল। আমি শুধু উত্তর দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। সবার মুখে হাসি, কিন্তু আমার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। দুজনে ধরে নিয়ে গেল একটা রুমের মধ্যে। আমার কয়েকটা ছবি দেখলাম। অনেক বড় রুম, সাথে বারান্দা। আমার ছোটোবেলার ছবি দেখে আমি নিজেই চিনতে পারছিলাম না। দুজনেই নানা বিষয়ে প্রশ্ন করছে, বাট আমি এখনও চুপ। শেষে থাকতে না পেরে বললাম, প্লিজ আপনারা একটু বাইরে যান, আমাকে একটু একা থাকতে দিন। দুজনেই চুপচাপ বেরিয়ে গেল। আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ নিজেও জানি না। কেন জানি কিছুই ভালো লাগছে না। পকেটে হাত দিয়ে দেখলাম ফোনটাও ফেলে এসেছি। রাত 8টা বাজে। রুমে কেউ একজন নক করছে। দরজা খুলে দেখলাম সেই 2 জন। কি হয়েছে? চুপচাপ হাত ধরে নিয়ে গেল একটা রুমে। ভাই আমি জানি তুই আমাদের ওপর রাগ করে আছিস, এটা স্বাভাবিক, কিন্তু তুই জানিস না ওই শয়তানের বাচ্চা আমাদের বাবা মাকে খুন করে বাবার কোম্পানি দখল করে তোকেও মেরে ফেলতে চেয়েছিল। কারণ বাবা সব সম্পত্তি আমরা 3 ভাই বোনের নামে রেখেছিল। তাই তোর নিরাপত্তার কথা ভেবে আমরা তোকে ওনাদের কাছে রেখে একরকম পালিয়ে বিদেশে চলে যাই। বিশ্বাস কর, প্রতিদিন আমরা তোর খোঁজ নিতাম। তুই প্লিজ আমাদের উপর রাগ করে থাকিস না। আমাদের একসাথে আমাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এরপর আমাকে নিয়ে একটা ছবির সামনে দাঁড় করালো, তাদের ফ্যামিলি পিক। ছবিটা দেখে আমারও যেন মনের ভিতর অজানা এক আগুন জ্বলে উঠল। তাকিয়ে দেখলাম দুজনেই কান্না করছে। আমি চোখ মুছে দিলাম। দুজনেই আবার জড়িয়ে ধরল, কান্না করে দিল। এরপর আমার ছোট আপু তিশা বলল খেতে যেতে। এরপর টেবিলে গেলাম। দুজনে প্রায় যুদ্ধ শুরু করেছে আমাকে কে খাইয়ে দিবে। এভাবে রাতটা কেটে গেল। পরদিন সকালে উঠে নাস্তা করে বাড়ির ছাদে আসলাম। অনেক বড় ছাদ, কয়েকটা ফুল গাছ চারপাশে। দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। হঠাৎ আমার চোখটা আটকে গেল একটা মায়াবিনীকে দেখে। মেয়েটি তার বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ করে আমার দিকে চোখ পড়তেই ইশারায় জানতে চাইল কি। আমি কিছু না বলে চলে আসলাম। এসে রুমে বসে আছি। বড় আপু আসলো। নিলয় কি করছিস ভাই? কিছু না, বসে আছি। চল, একজন তোর সাথে দেখা করতে আসছে। আমি কিছু না বলে পিছন পিছন আসলাম। দেখলাম একজন মধ্যবয়সী মহিলা বসে আছেন। তার পাশে সেই মায়াবী চোখ। আমি বারবার হারিয়ে যাচ্ছি।
মেয়েটা আমার দিকে কেমন করে তাকালো। আমি চুপচাপ গিয়ে বসলাম সোফায়। দেখো তো আন্টি, তোমার নিলয় কত বড় হয়ে গেছে। কি রে বাবা, কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, ভালো। আমি চিনতে পারলাম না। পরে শুনলাম বাবা মা মারা যাওয়ার পর আমি নাকি ওনাদের বাসায় গিয়ে বসে থাকতাম। আমার ছোটোবেলায় কিছুই মনে নেই। আর পাশের সে মায়াবী নাকি ওনারই মেয়ে তানিয়া। কাল থেকে ওকে কলেজে ভর্তি করব, তানিয়ার সাথে যাবে। নিলয় কোনো কথা না বলে শুধু শুনছে। দুপুরে খাবার পর তার বোন আসলো, কোথাও যেতে হবে তাই রেডি হবে, কিন্তু কাপড় কই। তৃষা বলল আলমারিতে দেখতে। নিলয় গিয়ে দেখে অনেক জামা কাপড়, তারা মনে হয় কিনে রাখছিল। আমি মাশাল্লাহ দেখতে খারাপ নই। হালকা নীল রঙের একটা পাঞ্জাবি আর জিন্স পরে বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে এসে দেখি মায়াবতী দাঁড়িয়ে আছে, সেও আমাদের সাথে যাবে। সবাই গাড়িতে বসলাম। আপু একটা মোবাইল ফোনের দোকানের সামনে এসে গাড়িটা থামলো। এরপর একটা মোবাইল কিনে চলে গেলাম একটা অফিসে। এটা নাকি আমাদের আগে অনেক বড় নাম ডাক ছিল, কিন্তু বাবার মৃত্যুর পর সব কিছু নষ্ট করে দিয়েছিলেন চাচা। এখন আবারও চালু হয়েছে। ভেতরে প্রবেশ করলাম। বেশ ভালোই অভ্যর্থনা জানালো। রহমান আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আপুদের অনুপস্থিতিতে উনি সব কিছু দেখে রাখছেন। অফিসের পেছনে আসলাম সবাই। এখানে নাকি আমার বাবা মায়ের কবর। সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম। আমার আপুরা এখন থেকে অফিসে দেখাশোনা করবে আর আমাকে কলেজে ভর্তি করিয়ে দিল। ভালোই লাগলো ক্যাম্পাসটা। এত কিছুর ভিড়ে তানিয়ার কথা মনেই ছিল না। তানিয়া আমার পিছনে পিছনে হাঁটছে, আমার দিকে কেমন করে তাকায়। তার চোখের ভাষা আমি বুঝতে ব্যর্থ। আমার আপুদের কি একটা দরকার থাকায় আমাকে তানিয়ার সাথে পাঠিয়ে দিল। পাশাপাশি বসে আছি গাড়িতে, আমি কোনো কথা বলছি না। লক্ষ্য করছি তানিয়া একটু পর পর আমার দিকে কেমন করে তাকাচ্ছে। আমি স্পষ্টভাষী মানুষ বলেই ফেললাম, আপনি আমার দিকে এরকম করে তাকাচ্ছেন কেন? কথা ফুটেছে তাহলে? কি? এতক্ষণ তো বোবা ছিলি। আচ্ছা, তোর কি সত্যি ছোটবেলার কিছু মনে নাই? না। আর আপনি তুই তাকারি করছেন কেন? বেশ করছি, কি করবি? আমি আর কোনো কথা বললাম না। বাসায় ফিরে ফোন টিপছি ছাদে দাঁড়িয়ে। তখন হঠাৎ করে কফি খেতে ইচ্ছে করলো। বাসায় সবসময় নিজেই কফি করে খেতাম, তাই কিচেনে চলে গেলাম। আমাকে দেখে কাজের লোক রহিম ভাই এগিয়ে এলেন। কি ছোট ভাই, তুমি এখানে কেন? আমাকে ডাকলেই তো পারেন। না না ভাই, আমি কফি বানাতে এসেছি, তুমি কাজ করো। আপনি যান, আমি করে পাঠিয়ে দিচ্ছি। আমি কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এসে মায়াবতীর সেই স্নিগ্ধ রূপ দেখলাম। আমাকে দেখে ইশারায় কিছু একটা বলল। আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম কি। তখনই পিছন থেকে কারো আসার শব্দে ফিরে তাকালাম। দেখলাম বড় আপু আসছে, হাতে 2টা কফির মগ। কিরে, কি করছিস? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। মন খারাপ? আমি চুপ হয়ে গেলাম। সত্যি বলতে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। তারা কখনো আমাকে নিজের ছেলের চেয়ে কম ভালোবাসেনি। কিরে, কি হলো? আঙ্কেল আন্টির কথা মনে পড়ছে? আমি এখনো চুপ। বড় আপু এবার মামার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর মন খারাপ করতে হবে না, ওনারা কাল তোকে দেখতে আসবে। আমি লাফ দিয়ে আপুকে জড়ি ধরলাম। আপু হাসতে হাসতে বলল, এই ছাড়, কফি তো ঠান্ডা হয়ে গেল। তারপর দুজনেই কফি খেয়ে রুমে চলে আসলাম। পরের দিন সকাল সকাল উঠে গেলাম, কলেজে যেতে হবে। তখন আপুরা এসে বলে তারাও অফিসে যাবে। আমাকে তানিয়ার সাথে যেতে বলল। সেও নাকি আমার সাথে একই ক্লাসে পড়ে। আমার মনের মধ্যে অজানা এক আনন্দ কাজ করছে, তার প্রকাশ করলাম না। বেরিয়ে পড়লাম, সিঁড়ি বেয়ে নামছিলাম। তখনই চোখ আটকে গেল আমার মায়াবতীকে দেখে। কালো একটা ড্রেস পরেছে, পুরোই পরি লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর সাথে চোখাচোখি হয়ে গেল। আমি চোখ নামিয়ে নিলাম। তানিয়া কেমন করে তাকাচ্ছি। আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। এরপর তাড়াতাড়ি করে দুজনে বেরিয়ে পড়লাম। বড় আপু গাড়ি নিয়ে যাওয়ার কথা বললেও আমি বললাম আজকে রিক্সায় করে যাব। তখন তানিয়াও মানা করলো না। রিক্সায় দুজন বসে আছি, আমি একটু সরে বসে আছি। বাতাসে তানিয়ার চুলগুলো আমার মুখে এসে পড়ছে। ওর চুলের মিষ্টি ঘ্রাণে আমি একটা নেশার মধ্যে চলে যাচ্ছি। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছি। ঠিক তখনই, কিরে, আমি জানি আমি একটু বেশি সুন্দরী, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? আমি কিছুটা থমকে গেলাম।
এরপর নিজেকে ঠিক করে বললাম, আসছে পেতনির মতো মুখ। কি বললি আরেকবার বল। কি আর বলবো, বলছি পেতনির মতো আপনাকে দেখতে আর কি। তানিয়া এগিয়ে এসে আমার কলারটা ধরলো। আমি কিছুটা অপ্রস্তুত ছিলাম এটার জন্য। দেখুন, আমরা রিক্সায় আছি আর রাস্তার মানুষেরা কীরকম করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে সিনক্রেট করবেন না। তাকিয়ে আছে তো আমার কি, তবে ছাড়তে পারি 2টা শর্তে। কি শর্ত? প্রথম শর্ত, আমাকে তুই অথবা তুমি বলতে হবে। আপনি শুনলে নিজেকে কেমন জানি বুড়ি বুড়ি লাগে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। কোনোটাই আমি মানতে পারবো না, কারণ আমি অপরিচিত কাউকে তুমি বলে ডাকি না। আর দ্বিতীয় কারণ, বিকেলে বাবা মা আমাকে দেখতে আসবে, তাই যেতে পারবো না। অপরিচিত মানে কি? শালা হারামি, ছোটবেলায় ঠিক মতো কথা বলতে পারতিস না, তখন আমাকে বিয়ে করার কথা পর্যন্ত বলে ফেলছিস, আর এখন আমাকে চিনিসই না। বলে নিজের জিহাই কামড় দিলাম। আমি তখন তাকে বললাম, দেখুন, আমার ছোটবেলার কথা আমার মনে নেই, আর তুমি বলাটা আমি ট্রাই করতে পারি। তাহলে তুই আর আমি আজ থেকে ফ্রেন্ড, বলি হাতটা বাড়িয়ে দিল। মামা এসে পড়েছি। তানিয়া দাঁত কটমট করছে। আমি মুচকে এসে নেমে পড়লাম। কলেজের ক্যাম্পাসে হাঁটছি, ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল। হ্যালো, আমি রিমা, সেকেন্ড ইয়ারে পড়ি। আপনাকে ক্লাসে দেখলাম, নতুন নাকি? জি, আমি নিলয়। ঠিক তখনই আমাদের মাঝখানে তানিয়া ঢুকে আমার হাতটা টেনে নিয়ে গেল। কি হলো, এভাবে টানছেন কেন? বাসে যাব, চল। তো বললেই হলো, এটা এভাবে টানার কি আছে? তোর তো চরিত্র নষ্ট হয়ে গেছে। প্রথম দিন এসেই মেয়েদের সাথে ফ্ল্যাট করা শুরু করে দিয়েছিস। কি বলছেন এসব? আমি ওকে চিনিও না, ওই তো আগ বাড়িয়ে কথা বলতে আসছে। আমি অত সব বুঝি না। বাড়ি গিয়ে আপুকে বলবো তোমার আদরের ভাই প্রথম দিন কলেজে গিয়ে লাইন মারা শুরু করছে। কি বলেন এসব? তাহলে চল, এখন ফুচকা খাবো। আমি এই জিনিসটা সহ্য করতে পারি না, সিরিয়াসলি। মেয়েরা কীভাবে এত ঝাল সহ্য করি? একবার বাড়ির পাশে মেলায় খেয়েছিলাম, প্রথমটা মুখে দিয়ে লাভ। এবার তানিয়ার মুখে নাম শুনে আমার ভিতরটা শুকিয়ে গেল। এই না না, আমি এসব অখাদ্য খাই না। কি বলি? আমাকে অপমান কর, মেনে নিব, কিন্তু ফুচকাকে অসম্মান করলে জিভ কেটে নিব। আমি ভরকে গিয়ে ওর সাথে হাঁটা শুরু করলাম। তানিয়া কলেজের গেটের সামনে ফুচকাওয়ালাকে গিয়ে বলল, মামা বেশি ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন। আমি ঝালের নাম শুনেই ঘেমে একাকার। জোরে বললাম, না না মামা, 1 প্লেট দেন, আমি খাবো না। আমি কি তোর জন্য অর্ডার করছি নাকি? আমি একাই 2 প্লেট খাবো। আমি শুনে হালকা একটা ঢোক গিললাম। ফুচকা এসে গেছে। তানিয়া রাক্ষসের মতো খেতে শুরু করলো। আমি হাঁ করে তাকিয়ে দেখছি, ঝালে মুখটা লাল হয়ে গেছে। এরপরও একের পর এক খেয়েই যাচ্ছে। হঠাৎ আমার দিকে একটা এগিয়ে দিয়ে বলল, এই নে নিলয়, খা। আমি শুনেই মরে গেলাম। চিৎকার করে বললাম, এই না না, আমি এসব খাই না। তোকে আজকে খেতেই হবে। বলে জোর করে মুখে একসাথে 2টা ঢুকিয়ে দিল। আমি তো মুখে দিতে লাফাতে শুরু করলাম। আমার অবস্থা দেখে তানিয়া হাসছে। আমি তাড়াতাড়ি পানি এনে খেতে লাগলাম। যেই পানি মুখে দিলাম, ঝাল যেন 1000 গুণ বেড়ে গেল। এক দৌড়ে সোজা বাসায় এসেই ফ্রিজ থেকে মিষ্টি বের করে খেতে লাগলাম। অনেকক্ষণ পর ঝাল কিছুটা কমলো। রুমে এসে সাবান নিচ্ছিলাম তাওয়াল পরে। যেই না বেরোতে যাব, দেখি তানিয়া আমার বেডে বসে ফোন টিপছে। আমি আবারও ওয়াশরুমে ঢুকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো, তুমি এখানে কি করো? তানিয়া হাসতে হাসতে বলল, দেখতে এলাম তোর ছাল কমলো কিনা। কমছে, এখন বাইরে যান, আমি আসছি। কেন বাইরে যাব? বাইরে যেতে বলছি, যান, এত কথা বলেন কেন? হ্যাঁ। তানিয়া উঠে দাঁড়িয়ে দৌড়ে মেরে বাথরুমে ঢুকে গেল। আমি চিৎকার করে উঠলাম। আমি চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু তানিয়া মুখ চেপে ধরে আছে। তার গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। তখন সে কানের কাছে মুখ এনে বলল, কি রে, কেমন দিলাম? কেমন মানে? তুমি এখানে আসছো কেন? কেউ এসে পড়বে, প্লিজ বের হও। না, বের হব না। আমি মনে মনে বললাম, ফিল্মে দেখছিলাম ছেলেদের বুক অনেক কিউট হয়, কিন্তু এ তো পুরো কিউটের ডিব্বা। তানিয়া এগিয়ে আসছে আর আমি পিছনে যাচ্ছি। হঠাৎ করে দেওয়ালের সাথে আটকে গেলাম।
এখন কই পালাবি বল? প্লিজ বাইরে যান বলে টান দিয়ে বাইরে চলে আসলাম। এসে একটা ট্রাউজার নিয়ে পাশে রুমে চলে গেলাম। একটু পর আমার বাবা মা চলে গেল। তাদের প্রতি একটা অভিমান কাজ করছি। রুমে বসে আছি, আম্মু আসলো। কিরে, কেমন আছিস? তোমরা যেমন দেখতে চাইছিলে তেমনই আছি। আব্বু রুমে প্রবেশ করলো। নিজের অজান্তে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলাম, তারাও কেঁদে দিল। রাতে সবাই একসাথে গল্প করে ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 12টা, কিছুতেই ঘুম আসছে না, তাই ছাদে চলে গেলাম। অদ্ভুত মায়াবতীর ঘরের লাইট এখনো জ্বলছে। একটু পর বারান্দায় আসলো, হাতে কফি নিয়ে। আমি এক নাগাড়ে তাকিয়েছিলাম। লাইটের অল্প আলোয় মায়াবতীকে অসাধারণ লাগছে। আমি কতক্ষণ তাকিয়েছিলাম জানা নেই। হঠাৎ ও উঠে রুমে চলে গেল। আমিও রুমে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন ছোট আপু এসে একটা ফোন দিয়ে গেল। ফোনটা হাতে নিতেই পুরনো সেই স্মৃতিগুলো মনে হয়ে গেল আমার। বাবা মায়ের থেকে লুকিয়ে ক্লাস 8-এ থাকার সময় ফোনটা কিনেছিলাম। পরে যেদিন ধরা খেলাম, আম্মু অনেক বকেছিল। জীবনটা কি অদ্ভুত। আজ সেই আম্মু নিজে ফোনটা নিয়ে আসলো। ফোনটাকে বুকের সাথে চেপে ধরলাম। ঠিক তখনই মায়াবতী ঘরে প্রবেশ করলো। কিরে, পুরনো প্রেমিকার মতো ফোনটাকে বুকে চেপে ধরে আছিস কেন? ইচ্ছে করছে তাই। আমি নিজের শার্ট খুঁজছি, তখনই ও একটা নীল শার্ট বের করে বলল, এই নে, এটা পর। কেন? আমার যেটা ইচ্ছে হয় সেটা পরবো, তুমি এরকম করো কেন সব সময়? আমি বলছি এটা পরবি মানে এটাই পরবি। আমি বাধ্য হয়ে পরে করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আজ গাড়ি নিয়ে বেরোলাম। ক্লাসে বসে আছি, এমন সময় কালকের মেয়েটা আবারও আসলো। এসে আমার পাশে বসে পড়ল। কি মিস্টার, কালকে তানিয়া আপনাকে এরকম টেনে নিয়ে গেল কেন? না এমনি। এমনি মানে কি, প্রেম টেম চলছে নাকি? আরে না। এরপর স্যার চলে আসলো। রিমা আর আমি একটা সিটে, এর সামনের সিটে তানিয়া বসে আছি। কিছুক্ষণ পর পর কেমন করে তাকাচ্ছিল। এর মধ্যে রিমা বলল, নিলয়, তুমি কিন্তু সেই হ্যান্ডসাম। থ্যাঙ্কস। তোমার গার্লফ্রেন্ড আছে? না। আমি দেখলাম তানিয়া কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কিছুটা অবাক হয়ে বসে রইলাম। ক্লাস শেষে গিয়ে দেখি তানিয়া কোথাও নেই। আমি বাড়ি ফিরে আসলাম। বিকেলে আব্বু আম্মু চলে যাচ্ছে। আম্মু কান্না করছে, সাথে আমিও। এরপর রুমে চুপচাপ চলে আসলাম। মন খারাপ করে বসে আছি। একটু পর ছোট আপু এসে জোর করে খেতে নিয়ে গেল। আমি তেমন কিছু না খেয়ে রুমে চলে আসলাম। কিছু একটা হয়েছে যেটা আমি বুঝতে পারছি না। মন কিছুতেই ভালো হচ্ছে না। ছাদে একা একা দাঁড়িয়ে রইলাম। মায়াবতী আসবে এই অপেক্ষায়। ও দূরে থাকলে আমি কত স্বপ্ন দেখি, কত কিছু চিন্তা করি, কিন্তু সামনে আসলে কেমন যেন হয়ে যায়। অস্বস্তি হয়, একটা নেশা কাজ করি, তাই দূরে দূরে থাকার চেষ্টা করি। পরের দিন সকালে, আজ অনেকক্ষণ হয়ে গেল রেডি হয়ে বসে আছি, কিন্তু এখনও তানিয়ার আসার নাম নেই। তাই আপু বলল ওকে বাসা থেকে নিয়ে আসতে। চলে গেলাম ওদের বাসায়। বেশ সুন্দর বাসাটা। কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিলেন। কি বাবা নিলয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো, ভিতরে এসো। আন্টি, তানিয়া কোথায়? ওকে নিতে এসেছি। কলেজে যাবে না? মনে হয় শরীর খারাপ। কাল কলেজ থেকে আসার পর থেকে রুমে শুয়ে আছে, কিছু খেতে চাচ্ছে না। ও রুমটা কোন দিকে? উপরে গিয়ে বাপাসের রুমটা। ওকে আমি দেখছি। আমি গিয়ে ভয়ে ভয়ে দাঁড়ালাম। দরজা খোলা, তাই ঢুকে পড়লাম। দেখলাম উল্টো হয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে তানিয়া। আমি কেমন যেন হয়ে গেলাম। নেশা ভরা চোখে তাকিয়ে রইলাম। ঠিক একটা পিচ্চি পরি লাগছে। আমি ডাক দিতে যাব, এর আগে বলল, কেন এসেছিস এখানে? কলেজে যাবে না? যাব না, তুই যা গিয়ে প্রেম লীলা কর। কি সব বলছো? যা বলছি ঠিক বলছি। আমি আর তোর সাথে কলেজে যাব না, ব্যাস। প্লিজ বলো কি হয়েছে। আর তুমি কাল থেকে খাবার খাচ্ছ না কেন? আমার সামনে একদম ন্যাকামি করবি না। বাচ্চাদের মতো ভাব নিস, কিছু বোঝো না। আর মেয়ে পাশে নিয়ে বসে তামাশা করো। শালা লুচ্চা, বদমাশ, হারামি। দেখুন, আমাকে যা বলুন বলুন, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। আর আমার যার সাথে ইচ্ছা কথা বলবো, বসবো, তাতে তোমার কি? তানিয়া এবার টান দিয়ে আমার কলারটা চেপে ধরে বলল, আমার
কি না, আমার সবকিছু। মানে? তুই কি সত্যি কিছু বুঝিস না? কি বুঝবো? দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। তানিয়া বালিশের নিচ থেকে একটা ফটো অ্যালবাম বের করে আনলো। নিলয় দেখলো এতে তার ছোটবেলার অনেক পিক। নিলয় কিছুটা অবাক হলো, সাথে একটা মেয়ে দেখে। নিলয়, তোকে যেদিন নিয়ে যায় সেদিন থেকে তোর এই স্মৃতিগুলো প্রতিদিন বুকে নিয়ে ঘুমাই আর অপেক্ষা করি কোন দিন তুই আসবি। আমি তোকে ভালোবাসি নিলয়, আই লাভ ইউ মোর দেন মাই লাইফ। নিলয় স্তব্ধ। সে জানে না আগামীকাল তার জীবনে কি ঘটতে চলেছে, তাই সে বলল, চাই না আমার বিষাক্ত জীবনে কাউকে জড়িয়ে তার জীবনকে বিষাদময় করতে। তাই কিছু না বলেই ও রুম থেকে বের হয়ে চলে আসলাম। পিছন থেকে ডাকছিল, কিন্তু আমি না শুনে হাঁটছিলাম। আমার ভিতরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছিল, আর সেই আগুন আমার ভিতরটাকে ছাড়খাড় করে দিচ্ছিল। রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে রইলাম। পুরো পৃথিবীটাকে আমার বিরোধী মনে হচ্ছে। আমি কিছুতেই মায়াবতীর কাছ থেকে দূরে সরতে পারছি না, আর কাছে যেতেও পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দুপুর করিয়ে বিকাল হয়ে গেল, এখনও শুয়ে আছে, উঠতে ভালো লাগছে না। তিশা আর দিশা অফিস থেকে আসার পর কাজের মহিলা রহিমার কাছে জিজ্ঞেস করলো, রহিমা আপা, নিলয় কলেজ থেকে ফিরেছে? বড় আপা, ছোট আপা, ভাইয়ের যেন কি হয়েছে? সকালে কলেজে যাওয়ার জন্য বের হয়েছিল, একটু পর রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এখনো বের হয়নি, অনেকবার ডাকছি। চলো আপু যাই, আমার কেমন জানি ভয় করছে। নীলয়ের মাথাটা কেমন জানি ব্যথা ব্যথা করছে, চারিদিকটা ঘুরছে, তাই শুয়ে পড়ল। ভীষণ ঠান্ডা লাগছে। তখন দিশা দরজার পাশে গিয়ে জিজ্ঞাসা করলো, নিলয়, এই নিলয় ভাই, দরজা খোল। আপু আমার ভয় করছে। তুই তাড়াতাড়ি যা, আমার ড্রয়ারে সব রুমের এক্সট্রা একটা চাবি আছে, নিয়ে আয়, দরজা খুলে। নিলয়, কি হয়েছে? আপু ওর তো ভীষণ জ্বর। তাড়াতাড়ি চলো, ওকে হসপিটালে নিয়ে যাই। নীলয় দেখলো তার মায়াবতী অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তাই ওকে ধরার জন্য হাত বাড়ালো। তার হাতটা কেউ শক্ত করে আটকে ধরলো, তাই সে যেতে পারছে না। নীলয় চিৎকার করছে, কিন্তু ও সেটা শুনছে না। এরপর নীলয় অনেক কষ্টে দৌড়ে ওর হাতটা ধরলো। চোখ খুলতে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে চোখটা খুলল। জায়গাটা অপরিচিত লাগছে। লক্ষ্য করলো সে হসপিটালের বেডে শুয়ে আছে। একজন নার্স ডাক্তারকে খবর পাঠালো। ডাক্তার এসে দেখে গেল। একটু পর দিশা আর তিশা এলো। দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। এসেই কিছু না বলে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই আপু, কি হয়েছে? ভাই, তুই ছাড়া আমাদের কে আছে? তুই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আপু চলো ডাক্তারকে বলে ওকে বাড়ি নিয়ে যাই। চল। এসবের মধ্যে নিলয়ের চোখ শুধু তার মায়াবতীকে খুঁজছে, কিন্তু তার দেখা নেই। বিকালে বাসায় চলে আসলো। আসার আগে ডাক্তার আসলো। এসে দিশাকে বলল, মিস দিশা, আপনার ভাইয়ের যত্ন নেবেন। জ্বরের কারণে কোনো মানুষের এত ভয়ঙ্কর অবস্থা হয় আগে দেখিনি। সময় মতো খাওয়া দাওয়া না করার কারণে এই অবস্থা। আর মানসিক চাপ থেকে দূরে রাখবেন। ওকে ডক্টর, আমরা এখন থেকেই খেয়াল রাখবো। তারা বাড়িতে চলে আসলো। কিচেনে গিয়ে রহিমা আপুকে কফি দিতে বলে রুমে যাচ্ছিল নিলয়। তখনই তার দুই আপু দুই হাত ধরে সিঁড়িতে উঠতে হেল্প করছে। নিলয় একটা মুচকি হাসি দিয়ে দুজনকে বলল, এখন তো আমার আগে তোমরাই অসুস্থ হয়ে যাবে। দুজনের চোখ লাল হয়ে গেছে। যাও, রুমে গিয়ে রেস্ট নাও, আমার কোনো প্রয়োজন হলে ডাকবো। তাদেরকে জোর করে রুমে পাঠিয়ে নিলয় রুমে আসলো। এসে বড় ধরনের একটা শক খেলো। আবার দরজার বাইরে আসলো। রহিমা আপা কফি নিয়ে আসছে। ওনার হাত থেকে কফি নিয়ে টেবিলে রাখলো। সোফায় বসে তাকিয়ে আছে। তানিয়া তার বেডে উল্টো হয়ে শুয়ে আছে। নিলয় চুপচাপ বসে আছে। বুঝতে পারলো জেগে থেকেও ঘুমানোর নাটক করছে। নিলয়ও একটু মজা করার জন্য ফোনটা হাতে নিয়ে কথা বলার অভিনয় করে বলল, জান, আমি পুরো সুস্থ, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, কাল বিকালে তোমার সাথে দেখা করব। আরে যা, কথা বলছি কিন্তু সাউন্ড বের হচ্ছে না। কেউ যেন আমার ঠোঁট দুটো দখল করে নিয়েছে। মায়াবতীর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর মিষ্টি ঠোঁটে আমি হারিয়ে যাচ্ছি। প্রায় 3 মিনিট পর ছাড়ল, গলা চেপে বলল, হ্যাঁ পোলা, আমার কি তোর ঝং মনে হয়? তুই আমার না হলে কারুর হতে দিব না।
রাগলে যে মায়াবতীকে এতটা কিউট লাগে লক্ষ্য করিনি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, এটা ওর চোখে পড়ল। আমি জানি আমি কিউট, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? কই, আমি তোমার দিকে তাকাইনি তো। বলেই কফির মগ হাতে নিয়ে খেতে লাগলাম। ওই তুই একাই খাবি? ইচ্ছে হলে নিচে গিয়ে খেয়ে নিন। না, আমি এটাই খাবো। এটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি। আমার হাত থেকে টান দিয়ে নিয়ে খেতে শুরু করলো। যাক, কিছুটা এনার্জি পেলাম। এবার বল, কার সাথে কথা বলছিলি? আমার মুখের কাছে মুখ এনে কথাটা বলল। আমিও তাকে রাগানোর জন্য বললাম, আমার গার্লফ্রেন্ডের সাথে। তাতে তোমার কি? আমার তো সব। আজ তোকে এমন হাল করব, কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাবি না। এই কি বলো? আমি কিন্তু আপুকে ডাক দিব। তো আমার কি, ডাক দে। আমি লাফ দিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই ও দরজার সামনে চলে গেল। এই দূরে সরো, এটা ঠিক না। আমি পিছাতে পিছাতে বললাম কথাটা, কিন্তু কে শুনে কার কথা? ও আমার দিকে এগিয়ে আসে। আমি বিছানার কাছে চলে গেলাম। তানিয়া ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে উপরে উঠে বসলো। হো মা গো, মেরে ফেললো। এই আরেকবার চিৎকার করলে মেরে ফেলবো। তানিয়া ও ঠোঁট দুটো নিলয়ের মুখের কাছে নিয়ে আসে। নিলয় মুখ সরিয়ে নিল, কিন্তু তানিয়া জোর করে কিস করলো। নিলয় চলো বাবু, বিয়ের আগে প্র্যাকটিসটা করেই নেই। নিলয় বিছানা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে লাফ দিল। এরপর তোতলাতে তোতলাতে বলল, হে না, আমি কোনো প্র্যাকটিস করব না। তুমি প্লিজ আমার রুম থেকে যাও, কেউ এসে পড়বে। আসলে আসবে, আমার কি? তোমার কিছু না হলেও আমার অনেক কিছু হয়ে যাবে। যেতে পারি একটা শর্তে। আমি কোনো শর্ত মানতে পারবো না। তাহলে চলো আজ এখানেই থেকে যাই। বলো কি শর্ত? এই তো আমার কিউট বাবু, তোমাকে এখন আমাকে প্রপোজ করতে হবে এবং একটানা 10 মিনিট জড়িয়ে ধরে রাখতে হবে। অসম্ভব, আমি কিছুতেই পারবো না। তাহলে আমিও যাব না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আর আমার জীবনে এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে হয়তো আমার জীবন হারাতে হবে। আমি চাই না আমার মায়ায় জড়িয়ে কারো জীবন নষ্ট করতে। পৃথিবীতে মৃত লাশ থেকে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। ভালোবাসার সমুদ্রে একবার হারিয়ে গেলে সেই সমুদ্রের কোনো তীর পাওয়া যায় না, চারিদিকে কোনো সীমারেখা থাকে না। ঠিক সেই মুহূর্তে কোনো এক ঝড় এসে সব উলটপালট করে দেয়। তখন দুইজন দুই তীরে বসে বেঁচে থেকেও মৃত হয়ে যায়। তাই এখনও বলছি, চলে যাও তুমি আমার থেকে, অনেক ভালো ছেলে পাবে। আমার তোর থেকে ভালো ছেলে চাই না, তোকেই চাই। ভালোবাসার মানুষের সাথে যেমন বেঁচে থাকা যায়, ঠিক তেমনই তার সাথে নির্ভয়ে প্রাণ দেওয়া যায়। আল্লাহ না করুক যদি কখনো এই দিন সামনে এসে যায়, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও যাব না। আমার জীবন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তির মতোই হয়ে গেছে, পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবান আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। তোর বিরহ আমাকে প্রতিনিয়ত পোড়াচ্ছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। জানি না তোমায় ধরে রাখতে পারবো কি না, তবে আজ কথা দিলাম, যতদিন এই দেহে প্রাণ আছে তোমার পাশে থাকবো। হবে কি আমার মায়াবতী? তানিয়া নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। কি হলো, কান্না করো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তানিয়া সরে যেতে নিলে আমি আবারও শক্ত করে চেপে ধরলাম। এখনো 10 মিনিট হয়নি ম্যাডাম। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? একমাত্র মৃত্যুই আমাকে তোমার কাছ থেকে সরাতে পারবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। এতদিন তোকে কাছে না পাওয়ার আক্ষেপ ছিল, কিন্তু এখন তোকে হারানোর ভয় কাজ করছে। তখনই দরজায় কেউ নক দেয়। দরজায় কেউ নক দেওয়া শুনে আমার গলা শুকিয়ে গেল। এই কেউ দরজায় ডাকছে। তো খোলো। কি বলো? এখন কি করব? এই তুমি লুকিয়ে পড়ো। কি বলিস? আমি কি চুরি করতে আসছি? তানিয়া এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেখলাম বড় আপু, কিন্তু স্বাভাবিকভাবে তানিয়াকে জিজ্ঞাসা করলো,
কি রে, তানিয়া কখন আসলি? তানিয়া আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে আমি তো চিন্তায় পুরোই শেষ। এরপর বড় আপুর দিকে তাকিয়ে বলল, আপু এই তো একটু আগে আসলাম, ওর সাথে গল্প করছিলাম। আচ্ছা চল এখন, আর খেয়ে যাবি। আমি আজ নিজ হাতে ভাইয়ার জন্য রান্না করেছি। তাহলে চলো, তোমার ভাইয়ের আগে আমি খাবো। নিলয় এখনো একটা ঘোরের মধ্যে ছিল। মনটা কিছু শান্ত হলো। যাক, কিছু বলে নাই। এই মেয়েটাকে মোটেই বিশ্বাস নেই, কখন কি করে বসে। তখন দিশা তাকে একটু ধাক্কা দিয়ে বলল, কিরে চল। চলো। নিচে গিয়ে দেখলাম বিরাট আয়োজন। আমার পছন্দ চিকেন ফ্রাই আর চিকেন বিরিয়ানি, আরও কত কি। কিন্তু আপু কি করে জানলো আমার চিকেন বিরিয়ানি পছন্দ? আমি বসতে বসতে বললাম, আপু তুমি কি করে জানলে আমার এসব পছন্দ? আপু কিছুটা অভিমানী সুরে বলল, তুই কি ভাবছিস আমরা তোর থেকে দূরে থাকতাম বলে তোর খোঁজ নিতাম না? আমার কথায় কি কষ্ট পাইছো? কাছে গিয়ে কথাটা বললাম। তখন বড় আপু আমাকে এক হাতে জড়ি ধরে বলল, না, আমি কষ্ট পাই নাই। দূর আপু, আমি তো এমনি কৌতূহলবশত জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, এখন খেতে বস। এই বাড়িতে এখন আমার কোনো মূল্য নেই, কেউ আদর করে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল ছোট আপু। তখন বড় আপু বলল, আমার কাছে তোরা দুজনেই সমান। তোরা দুজন আমার চোখের মণি। তোরাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আব্বু আম্মু দেওয়া আমানত। আপুর চোখে জল টলমল করছে। নিলয় একটা প্লেটে খাবার নিয়ে দিশার মুখের সামনে ধরল। দিশার মুখে কিছুটা আনন্দের ছাপ দেখল। নিলয়ও খেতে শুরু করলো। এদিকে তিশা আপু মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। এই আপু দেখো কিরকম তোমাকে হিংসা করি। বড় আপু চুপচাপ হাসছিল। আমি তখন ছোট আপুর সামনে খাবার ধরে বললাম, এই নে হা কর। না লাগবে না, তোমরা দুজন খাও। হয়েছে, আর রাগ করা লাগবে না। নিলয় এতক্ষণ খেয়াল করেনি আরেকজন তাদের সামনে বসে রাক্ষসীর মতো গিলে যাচ্ছে। তখন নিলয় তানিয়ার দিকে তাকিয়ে বলল, এই রাক্ষসী আস্তে খা, গলায় আটকে যাবে। আপু দেখছো তোমার ভাই কি বলছে? নিলয়ের সাথে এরকম করছিস কেন? রাতে খাওয়া দাওয়া শেষ করে উঠতে যাবে, তখন তার পায়ের ওপর কারো পা অনুভব করলো। বুঝলো এটা তানিয়ার কাজ। তাই নিলয়ও না বোঝার ভান করে উঠে গেল। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিয়ে গেল তানিয়া। নিলয় কিছুটা অবাক হয়ে রুমে চলে গেল। কি অদ্ভুত আমাদের এই জীবন, কেমন রহস্যময়ভাবে সময়গুলো কেটে যায়। একটু পর তৃষা নিলয়ের রুমে আসলো, হাতে কফি নিয়ে। কিরে, ঔষধ খেয়েছিস? এই নে কফি খা, চল বারান্দায় গিয়ে বসি। চলো। তৃষা নিলয়ের থেকে তেমন বড় না, 2 থেকে 3 বছরের বেশি হবে। তাই দুই বোনই অত্যন্ত সুন্দরী। ছোটটা কিছুটা ফাজিল টাইপের। তখন তৃষা বলল, কিরে কই হারিয়ে গেলি? না বলো। আর কি বলবো, মানুষ এখন প্রেমের জগতে হারিয়ে গেছে। দূর, কি বলো যে। আচ্ছা ভাই, এই মায়াবতীটাকে? নিলয় সবেমাত্র কফিটা মুখে দিয়েছে, কথাটা শুনে কাশি শুরু হয়ে গেল। নিলয় কিছুটা অবাক হলো। এটা শুনে তৃষা সব জেনে গেল না তো? কি বলো, কি হবে? ভাই তুমি যতই লুকাও, কিছু একটা তো আছে। জ্বরের ঘোরে মানুষ সত্যি কথাই বলে, আর তুমি তো জ্বরের ঘোরে শুধু একটা শব্দই বলছিলে। কি বলো? আমি বলছি। আর কি বলেছি? না আর কিছু না, আর আমরাও তোরে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর কিছু শোনা হয়নি। নিলয় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার ভাগ্যতে সত্যি সুখ নামক পাখিটা নেই। ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে উঠল, জান দিয়ে সেভ করা। নিলয় দেখে তো অবাকের চরম সীমায় পৌঁছালো। ফোন হাতে নিয়ে ধরতেই আর বুঝতে বাকি রইল না যে এটা তানিয়ার কাজ। এদিকে তৃষা তাকিয়ে মুচকি হাসছে। হ্যালো বাবু, কি করো? আমি পরে কথা বলছি, একটু বিজি আছি বলে লাইনটা কেটে দিলাম। দেখছো ভাই, মানুষ মুখে স্বীকার না করলেও তার ভাগ্য স্বীকার করে। আপু আমি জানি না এই নাম্বার কে সেভ করছে। ভূতে সেভ করছে তোর ফোনে। আচ্ছা ভাই, মেয়েরা দেখতে কেমন? আরে কি বলো, ধ্যাত বলে উঠে চলে গেল। আমি বড় আপুকে খুঁজছি, কিন্তু নাই কোথাও। পরে দেখলাম সে রুমটায় যেখানে আব্বু আম্মু থাকতেন, তাদের স্মৃতি যে রুমের কোনায় কোনায়।
আমার পিছু পিছু ছোট আপু চলে আসে। দুজনে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আপু আব্বু আম্মুর ফটোতে হাত বোলাচ্ছে। আব্বু আম্মু, তোমরা আমার কাছে ভাই বোনকে আমানত হিসেবে রেখে গিয়েছিলে। আজ দেখো তারা কত বড় হয়ে গিয়েছে। আমি তোমাদের আদর ভালোবাসার এতটুকু হলেও পেয়েছি, কিন্তু ওরা তো তাও পায়নি। বিশ্বাস করো, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তারা পেছনে গিয়ে দাঁড়ালো। দিশা বুঝতে পেরে চোখ মুছে পেছনে তাকালো। কিরে, তোরা কখন আসলি? নিলয় আর দিশা দুজনে চুপ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফটোটার দিকে। নিলয়ের মনের ভেতর কেন জানি তোলপাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ছবির মানুষগুলো নিলয়কে তাদের দিকে টানছে। তখন দিশা বলল, আমাদের তিনজনকে অনেক পথ পাড়ি দিতে হবে। প্রতিশোধ নিতে হবে, কঠিন প্রতিশোধ। যারা আমাদেরকে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাদের কঠিন শাস্তি দিতে হবে। তোরা দুজনে আমার সাথে থাকবি তো? আমি আপুকে শক্ত করে জড়ি ধরে বললাম, আমার শরীরে একটা রক্তবিন্দু যতদিন থাকবে ততদিনে তোমার পাশে থাকবো। দিশাকে ধরে নিয়ে রুমে শুইয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসলো নিলয়। দিশা এখনো আসেনি, কিচেনে কি একটা করছে। তখন তিশা বলল, কিরে নিলয়, এখনো তো বললি না মেয়েটা কে? কোন মেয়ের কথা বলছিস? না কিছু না, তাড়াতাড়ি দাও, কলেজে যাব। খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো নিলয়। তানিয়ার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর তানিয়া আসলো। তুই একদম আমার সাথে কথা বলবি না। কাল রাতে কল দিলাম, বিজি বলে কেটে দিলি। এরপর খাওয়ার সময় আমাকে রাক্ষসী বলছিস। কোথায় আমি রাগ করবো? উল্টে উনিই রাগ করেছেন। আমি কি করছি? আমার ফোনে কি দিয়ে নাম্বার সেভ করেছো? কালকে কল দিছো, আপু সাথে ছিল। আমাকে এখন সকাল বিকাল জিজ্ঞাসা করছি মেয়েটা কি। ভালো করছি। এখন আপুকে গিয়ে আমি বলবো। কি বলবা? বলবো তুই আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করতে চাস। আমি কখন বললাম? আর আপুরা আমার থেকে বড়, আগে তাদের বিয়ে হবে, এরপর আমার। আচ্ছা এসব বাদ দে, চল ফুচকা খেতে যাই। অসম্ভব, আমি এই জঘন্য জিনিস কখনো খাবো না। কি বললি? তোকে খেতেই হবে। পারবো না, ইম্পসিবল। তানিয়া জোর করে গাড়ি থামিয়ে ফুচকাওয়ালার কাছে চাই। নিলয় গাড়িতে বসে আছে। তানিয়া অনেকবার ইশারা দিচ্ছে, কিন্তু নিলয় নড়ছে না। এরপর তানিয়া হাতে নিয়ে চলে আসছে গাড়িতে, এসে খাওয়া শুরু করছে। নিলয় চুপচাপ বসে দেখছে। মুখটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, এরপরেও গিলে যাচ্ছে। নিলয় হাঁ কর। অসম্ভব। হাঁ করতে বলছি। জোর করে নিলয়ের মুখে ঢুকিয়ে দিল তানিয়া। নিলয় আগের দিনের মতো আজও লাফ দিয়ে উঠল। নিলয়ের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, পানি খেয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। নিলয় কোনো কিছু না ভেবে তানিয়ার ঠোঁট জোড়া চেপে ধরল। তানিয়া ছাড়ার জন্য ছটফট করছে, কিন্তু নিলয় তানিয়ার ঠোঁটের মিষ্টিটা অনুভব করতে লাগলো। একটু পর তানিয়াও রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট পর ছাড়ল। তানিয়া নিলয়ের বুকের ওপর কিল ঘুষে দিতে লাগলো। নিলয় এখনো হাঁপাচ্ছে। কুত্তা, কি করলে এটা? যেমন কর্ম তেমন ফল, জোর করে খাওয়ালে কেন? তানিয়া কিছু বলে খেতে লাগলো। নিলয় দুষ্টু হাসি দিয়ে বলল, ওই আমাকে একটা দাও। খবরদার, আমি তোর মতলব জানি না। এরপর দুজন কলেজে পৌঁছে গেলাম। তানিয়া আমার কাছে এসে বলল, বাবু আজ ক্লাস করব না, চলো আজ ঘুরতে যাব। অসম্ভব, আমি কিছুতেই ক্লাস মিস করব না, চলো ক্লাসে। নিলয় জোর করে ক্লাসে নিয়ে গেল তানিয়াকে। তানিয়া পাশে বসে ক্লাস করতেই ডিস্টার্ব করছে নিলয়কে। নিলয়ের কোলে বারবার শুয়ে পড়ছে। নিলয় জোর করে সরিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে ক্লাস শেষ করলো। ক্লাস থেকে বেরিয়ে বাসায় চলে গেল নিলয়। গিয়ে কিছুটা অবাক হলো। একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে, পাশে তার আপুরা দাঁড়িয়ে আছে। নিলয় গিয়ে তিশাকে জিজ্ঞাসা করলো, আপু কি হয়েছে? আর এই লোকটা কি? নিলয় ভাই, তুই রুমে যা, আমি তোকে পরে বুঝিয়ে বলবো। নিলয় কিছু না বলে রুমে চলে গেল। মনের মধ্যে অজানা একটা কৌতূহল কাজ করলো, কে এই লোক? দুপুরে খাবার খেতে বসেছে, লক্ষ্য করলো দিশা শুধু খাবার নাড়ছে, কিছুই খাচ্ছে না। আপু কি হলো, খাচ্ছ না কেন? চুপচাপ খাবার খা, কথা বলিস না। মনের মধ্যে একটা অভিমান কাজ করলো নিলয়ের, তাই চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলো।
একটু পর দিশা রুমে আসলো। এসেই কোনো কথা না বলে নিলয়কে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাই তুই কি রাগ করেছিস আমার উপর? না। রাগ করে কোনো লাভ নেই, আমাদের বোন এখন ভালোবাসার বিরহে পাগল হয়ে গেছে। আমি অনেকবার বলেছি, এখনো বলছি, আমি রিয়াদকে ভালোবাসি না। আপু, রিয়াদটা কে? দুপুরে যে ছেলেটা আসছিল ওইটা। তা ছেলেটা কি করে? ওর বাবার কোম্পানিতে জব করে। তুই জানিস না ভাই ওই ছেলেটা কে? কে? ও ওই জঘন্য লোকটার ছেলে, যার কারণে আজ আমার বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আমি আর ছোট আপু তো পুরাই শকড। কি বলছে বড় আপু? এটা শুনে ছোট আপু জিজ্ঞাসা করলো, কি বলিস আপু, এটা কি করে সম্ভব? আমিও তো রিয়াদ ভাইকে অনেক দিন থেকে চিনি, কিন্তু কখনো বলেনি। বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে, ভালোবাসার নাটক করে আবারও তোদেরকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না। আমার কিন্তু রিয়াদ ভাইকে দেখে এমনটা মনে হয় না, আর উনি সত্যি তোকে অনেক ভালোবাসে। প্রায় 10 বছর আমরা তিনজন লন্ডনে একসাথে পড়াশোনা করলাম, কই কখনো তো তেমন হয়নি। আর আমি জানি তুইও ওনাকে ভালোবাসিস। আর ওনার বাবার শাস্তি তো ওনাকে দেওয়া যায় না। আগে ভালোবাসতাম, কিন্তু এখন না। এখন ওর প্রতি আমার শুধুই ঘৃণা কাজ করেছে। যার বাবা 3টে ছেলে মেয়েকে এতিম করতে পারে, তার ছেলে ভালো হবে এর গ্যারান্টি কি? আমার মনে হয় তুই ওনাকে মেনে নে, কারণ মুখে যাই বলিস তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো রিয়াদ ভাইকে ভালোবাসিস। এসব বিষয়ে তোরা কথা বলবি না। আমার জীবনের ডিসিশন প্লিজ আমাকে নিতে দে। বলেই আপু রুমে চলে গেল। আমি তখন ছোট আপুকে বললাম, আপু চলো আমরা দুজন রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি, আমরা যে করে হোক ওদের এক করে দিব। ওদের বিয়ে দিয়ে দেই, পরে তুমিও বিয়ের জন্য লাফালাফি শুরু করে দাও। দূর আপু, তুমি সব বিষয় নিয়ে ফাজলামি করো কেন? আচ্ছা আমার কিউট ভাই, কালকে দুজন কথা বলবো ওর সাথে। রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসলাম। রাত প্রায় 8টার দিকে ভাবলাম একবার তানিয়াকে কল দেব, কিন্তু কি জানি ভেবে আর ফোন দিলাম না। মনের মধ্যে একটা সংকল্প করলাম, যে করে হোক রিয়াদ ভাইয়ার সাথে আপুর বিয়ে দিতে হবে। আপু আমাদের জন্য নিজের জীবনের সব সুখ বিসর্জন দিবে, এটা হতে পারে না। রাত প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। ফোনটা বেজে উঠল, হাতে নিয়ে দেখলাম তানিয়া কল করছে। হ্যালো। কি রে, কি করিস? কিছু নাই তো, বসে আছি। বসে থাকো, আমাকে একটাবার কল করতে পারোস না? আমি একটা মেয়ে হয়েও বেহাইয়ের মতো বারবার তোকে কল করি। আচ্ছা, এরপর থেকে ফ্রি হলে কল করব। তুই কিছু নিয়ে টেনশনে আছিস? তুমি কেমনে বুঝলা? সেটা তোমাকে বুঝতে হবে না, মনের মধ্যে টান থাকলে সব বোঝা যায়। তোর প্রতি আমার টান আছে, তাই আমি বুঝি। ও তাই? ঠিক তাই। এখন বল কারণটা, আমার কিন্তু টেনশন হচ্ছে। নিলয় আপুর বিষয়টা খুলে বলল। আমি তখন বললাম, আচ্ছা কোনো হেল্প লাগলে বলিস, আমি করব। আচ্ছা ঠিক আছে। নিলয়, বলো। তোকে না খুব দেখতে ইচ্ছা করছে। আমারও। ইস, আমিও দিন দিন লুচ্চা বেটা হয়ে যাচ্ছি। মনে মনে বললাম কথাটা। সত্যি তোর আমাকে দেখতে ইচ্ছা করছে? তাহলে তো আজ রাতেই দেখা করতে হয়। কিভাবে? রাতে খাবার পর কল দিস, সব বলবো। ওকে। এখন একটা পাপ্পি দে। কিভাবে দিব? শালা তুই সত্যি একটা আনরোমান্টিকের ডিব্বা। ফোন দে, আমি ফিল করছি। ওকে। বাহ বাহ। আপু তুমি? তা কাকে কিস করা হচ্ছিল? কাকে কিস করবো আবার? আমি ফোনটা শ্বাস দিয়ে পরিষ্কার করছিলাম। বুঝি, সব বুঝি। এখন তাড়াতাড়ি খেতে চল। আমি আর কথা বাড়ালাম না। টেবিলে গিয়ে দেখলাম বড় আপু নেই। আপু, বড় আপু কোথায়? তার নাকি খেতে ভালো লাগছে না, পরে খাবে। কি হলো আবার? তুমি খাবার নিয়ে রুমে চলো। চলো, তোমরা এক একজন প্রেমের লাইলি মজনু হবা, আর আমি চাকরের মতো খাটবো। তাহলে তুমিও প্রেম করো? তাহলে স্বীকার করলি তুই প্রেম করস। বল না ভাই, মেয়েটা কে? দূর, আমি কথার কথা বললাম। হইছে, চল এখন।
গিয়ে দেখলাম বড় আপু রুমে শুয়ে আছে, দরজা খোলা। আপু, এই আপু। আপু লাফ দিয়ে উঠল, আমাদের দিকে চোখের পানিটা লুকানোর ব্যর্থ চেষ্টা করলো। চোখের পানি লুকালেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে কবেই আমরা সুখী হয়ে যেতাম। কোথায় কি লুকালাম? এসব কথা পরে হবে, এখন খেয়ে নাও। ভালো লাগছে না, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। না, আমি তোমার হাতেই খাবো। আমিও নইলে আমরাও আজ খাবো না। আমাদের কথা শুনে বড় আপু মুচকি হেসে খাবারের প্লেটটা হাতে নিল। তিনজন খাবার খেয়ে বসে আছি। তোরা সব সময় হাসি খুশি থাক, এটাই আমার চাওয়া, আর কিচ্ছু চাই না। আর আমি কি চাই জানো? কি চাস? আমরা চাই যাতে আমাদের সুখের জন্য আমাদের বোন যাতে নিজের সুখ বিসর্জন না দেয়। তোরা যেটা চাইছিস সেটা কিছুতেই সম্ভব না। আচ্ছা, এসব বাদ দাও, এখন সবাই ঘুমাতে চলো। আমি রুমে এসে তানিয়াকে কল করলাম। কি রে, খাওয়া শেষ? তুমি খাইছো? এই মাত্র খেয়ে আসলাম। তুই এক কাজ কর, আমাদের বাসার নিচে আয়। এখন? আয়। ভয়ে ভয়ে বাড়ির গেট পার হয়ে ওদের বাড়ির নিচে গেলাম। গিয়ে তাকে কল করলাম। হ্যালো, আমার ভয় করছে, তুমি কোথায়? এই, তুই কি পুরুষ মানুষ নস? কেন, আমাকে দেখে কি তোমার মহিলা মনে হয়? তুই আমার রুমের নিচে আয়। আসছি এখন। দেখ, বেলকনির সাথে একটা মই আছে, ওইটা দিয়ে ওঠ। আমি ভয়ে ভয়ে গিয়ে ব্যালকনি গ্রিল ধরে উঠলাম। হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে কেউ শক্ত করে ধরল। কি রে, এইটুকুতেই পড়ে গেলি? তা কি করব, চোরের মতো কোনোদিন গ্রিল বেয়ে উঠেছি কোনো? হইছে, এখন রুমে আয়। নিলয় রুমে গেল। টেবিলের ওপর ব্ল্যাক কফি রাখা, মনে হয় তানিয়া কিছুটা খেয়েছে। নিলয় হাতে নিয়ে খেতে লাগলো। কিরে, তুই আমার কফি খাচ্ছিস কেন? সেদিন তুমি আমার খাইছো, আজ তোমার খেলাম। ওইটাতে কিন্তু আমি থুতু দিয়েছি। আমার ওসবে কিছু হয় না, ভালোবাসা মানুষের দেওয়া বিষও মধু ভেবে খাওয়া যায়। ওই, তোর জ্বর জ্বর হয়েছে নাকি? হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলি কি করে? আমি সবসময় রোমান্টিক, শুধু তোমার চোখে সেটা পড়ে না। হয়েছে, আর ভাব নিতে হবে না। কি বললে তুমি? আমি ভাবনি? যাও, আমি চলে যাচ্ছি। কি হলো আমার নিলয় বাবু, অভিমান করছে? আমি কারো বাবু না। ওরে, বাবুটা দেখে অভিমান করছে। এসো, তোমার অভিমানটা ভাঙিয়ে দেই। আবার ওসব শুরু করেছো? তোর এই সমস্যা কিছু করার আগে লাফানো শুরু করিস, আর কিছু করলে তো কি না কি করবি। কথাটা বলতে বলতে তানিয়া নিলয়ের একদম কাছে চলে এসেছে। লক্ষ্য করলো তানিয়া রহস্যময়ভাবে নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। প্রায় 3 মিনিট পর, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে দেখি আমার পিছি নিলয় কত বড় হয়ে গেছে। তুমি মনে হয় ছোট রইছো। একটা আবদার করি, রাখবি? কি বলো? তুই শার্টটা খোল। দূর, কি বলো যে? প্লিজ বাবু, খোলো না, মাত্র একবার। অসম্ভব। তোকে আসলে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, আমার জিনিস আমি যা ইচ্ছে করব। তানিয়া জোর করে নিলয়ের শার্টের বোতামগুলো খুলে ফেলল। এই, কি করছো? চুপচাপ দাঁড়িয়ে থাক। ওয়াও! কি? তোর বুকে ডান পাশের ওই তিলটা, ছোটবেলায় আমি কতবার ওইটাকে কিস করছি। তোর এই তিলটার কারণে জানোস তোকে কত কিউট লাগে। বুঝছি, এখন সরো, অনেক রাত হয়েছে, আমি ঘরে যাব। যাবি? এর আগে আমি আমার চা আদায় করে নিব। কি বলো এইসব? তানিয়া কোনো কথা না বলে ওর মুখটা নিলয়ের বুকের কাছে নিয়ে আসলো। নিলয়ের হার্টবিটটা বেড়ে যাচ্ছে। তানিয়া তার বুকের ডান পাশের তিলটাতে গভীরভাবে চুমু খেল। নিলয় আবেশে চোখ বন্ধ করে জড়িয়ে ধরল। হুঁশ ফিরতেই ওকে ধাক্কা দিয়ে শার্টের বোতাম লাগিয়ে যেদিকে আসছিল সেদিকেই নেমে যেতে লাগলো। ওই, সাবধানে পড়ে যাবি। রুমে এসে কিছুতেই ঘুম আসছে না। চোখ বন্ধ করলে সেই মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে নিলয়। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠতেই কিছুটা লেট হয়ে গেল তার। তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিচে গিয়ে দেখলো তিশা প্রায় রেডি। তোরা দুটো কই যাস? না, আসলে ভাই আমাকে নিয়ে আজ রেস্টুরেন্টে খাওয়াবে, তাই চলেছি, হালকা ঘোরাও হবে। আচ্ছা, তা আমাকে তো বললি না নিলয়?
আসলে না আপু, আমি এই এলাকাটা পুরো চিনি না, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা, সাবধানে যাস, আর দুপুরের আগে বাড়ি ফিরে আসিস। ওকে আপু। তারা বেরিয়ে পড়লো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। নিলয় মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারে না, একটু হলেই ধরা খেয়ে যেত। কিরে ভাই, তোরটারেও খবর দে, হ্রদ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে। কি সব বলছো? রেস্টুরেন্টে গিয়ে দেখলো রিয়াদ আগ থেকে বসে আছে। তারা গিয়ে একসাথে বসলো। তখন রিয়াদ বলল, তোমরা এসেছো এতেই আমি খুশি, কিন্তু তোমাদের গুন্ডি বোন জানলে তো আস্ত রাখবে না। কি দুলা ভাই, তোমার হবু বউকে এটা বলতে পারলা? বউ আর হতে দিলে তো? আসলে আপু আব্বু আমার বিষয়টি নিয়ে খুবই চিন্তিত, কারণ এখানে আমাদের পরিবারের নিরাপত্তার কথা জড়িত। এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। কি কথা? আমার বাবা আবার তোমাদের ক্ষতি করার প্ল্যান করছে। আমি চাই না নিজের পরিবারের মানুষের সাথে বেইমানি করতে। আমারও ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসে। তাহলে এখন কি করবে? তোমরা দিশাকে প্লিজ রাজি করাও। আমি তোমাদের সাথে সাথে থাকতে চাই প্লিজ। ছোটবেলা থেকে বাবা শুধু ব্যবসা নিয়ে থেকেছে, অনেক লোককে ঠকিয়েছে। আমি চাই না পাপের টাকায় আর চলতে। প্লিজ তোমরা হেল্প করো। চেষ্টা করব, কিন্তু আফজাল সাহেব, উনি কি রাজি হবেন? তুমি ওনার একমাত্র ছেলে, উনি তো আবার খুব সম্মানিত ব্যক্তি। ওই লোকটার মানার আর না মানার উপর কিছুই আসে যায় না। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তাহলে চলো আমাদের বাসায়। শালাবাবু, তুমি জানো না তোমার গুন্ডি বোনের জেদ সম্বন্ধে? এখন গেলে আমাকে খুন করতে পারে। আসলেই তুমি আমাদের উপর ভরসা করতে পারছো না। এখন পরিস্থিতি আমাদের অনুকূলে। কিভাবে? তোমার বউয়ের সবচেয়ে বড় দুর্বলতা নিলয়। তোমার পক্ষে নিলয় বললে আপু আগুনেও ঝাঁপ দিবে, আর এটা তো সাধারণ একটা ক্ষমা। আর আপু এখনো তোমাকেই ভালোবাসে। কিভাবে বুঝলে? কাল যখন তুমি ফিরে আসলে রুমে গিয়ে সে কি কান্না। নিলয় লক্ষ্য করলো রিয়াদ ভাই কিছুটা খুশি হয়ে গেছে। তখন রিয়াদ অনুরোধের সুরে বলল, প্লিজ হেল্প মি শালাবাবু। হেল্প করতে পারি, তবে আমরা দুজন আবার ফ্রিতে কিছু করি না। এই না হলে আমার ভাই, একদম আমার মনের কথা বলছিস। কথা দিচ্ছি, আমার লাইন ক্লিয়ার হয়ে গেলে তোমাদের দুইজনেরও ব্যবস্থা খুব শীঘ্রই করে দেব। আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে পারি। বেশি না, আমাদেরকে নিয়ে ভালো কোথাও ঘুরতে নিয়ে গেলে আর রেস্টুরেন্টে খাওয়ালেই হবে, কি বলিস? আসলে যেহেতু আমাকে একটু বেশি কষ্ট করতে হবে, সেহেতু সাথে একটা আইফোন হলে মন্দ হয় না। এক কাজ করি, আমার কিডনি দুইটা বিক্রি করে দিই। তাহলে আমরা সাথে নাই, কি বলিস আপু? আমি কি না করছি নাকি? চলো এখন, আবার আমাকে কত কাজ করতে হবে। তোমাদের বোনের রাগ ভাঙানো কি এতই সোজা? এরপর তিনজন বাসার দিকে রওনা দিল। কিন্তু বাসায় ঢুকতেই দিশা সামনে এসে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তিশা কোথায় গিয়েছিলি? ঘুরতে। দিশা ঠাস করে তিশার গালে চড় বসিয়ে দিল। নিলয়ের দিকেও কেমন করে তাকাচ্ছে। তুমি মারলে কেন? ভাই প্লিজ, তুই এসবের মধ্যে আসিস না। আমি কতবার বলেছি আমার এসব বিষয়ে তোরা জড়াবি না। তোরা ভাবছিস তোরা আমাকে লুকিয়ে কোনো কাজ করতে পারবি? আমি এসব কি জন্য করি তোরা কি কিছুই বুঝতে পারছিস না? তোদের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? সরি আপু, আসলে এসব কিছু আমার প্ল্যানে হয়েছে, আর আমাদের সাথে আরেকজন এসেছে। এর মধ্যে রিহাদ ভাই বাসায় ঢুকলো। দিশা, আমার কথা একবার শোনো প্লিজ। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি আর ওই বাড়িতে যেতে চাই না। প্লিজ আমাকে তোমাদের সাথে রাখবে? আমি তোমাকে হারাতে চাই না। বাহ, ভালোই তো নাটক শিখেছো। বাবার অসম্পূর্ণ কাজ কি সম্পূর্ণ করতে আসছো? প্লিজ দিশা, আমার বাবার কাজের শাস্তি কেন আমাকে দিচ্ছ? আমি আর ওই লোকটার কাছে যেতে চাই না। তানিয়া এসে এসব দেখে এক কোণায় দাঁড়িয়ে রইল। নিলয়েরও সেদিকে লক্ষ্য নেই। তখন দিশা বলল, তুমি ভালো হও কিংবা খারাপ হও সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এসব আবেগ কিছুদিন হলেই কেটে যাবে। রিয়াদ ভাই গিয়ে বড় আপুর সামনে হাঁটু করে বসে বলল,
প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে তোমাদের বাড়িতে কাজের লোক বানিয়ে হলো রেখে দাও। ওই দুর্নীতির টাকায় আর খেতে চাই না। আপু, আজ তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কি বলিস ভাই? আমি যা বলছি ভেবেই বলছি। হয় ওনাকে এই বাড়িতে রাখতে হবে, নয়তো ওনার সাথে আমিও চলে যাব। প্লিজ ভাই, এমন শর্ত দিস না। তোরা যা ইচ্ছে কর, শুধু আমাকে ছেড়ে যাস না। বলে রুমে চলে গেল বড় আপু। আমি তখন ছোট আপুর কাছে গিয়ে বললাম, কি বলো ছোট আপু, কেমন অভিনয় করলাম? এখন তোর গার্লফ্রেন্ড সামনে থাকলে তোদের দুজনকে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলতাম। তুমি সবসময় এরকম করো। দেখলাম তানিয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে ঢোক গেলাম। দুলাভাই কি হলো, কাজ এখানেই শেষ নাকি? না, একটু রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে গেছি। সবাই একত্রে হেসে উঠল। রুমে এসে বসে রইল নিলয়। একটু পর তানিয়া এসে দরজা লাগিয়ে দিল। কি হলো, দরজা বন্ধ করছিস কেন? তোর গার্লফ্রেন্ড কে? কেন তুমি? তাহলে আপু কার কথা বললো? আমি সেদিনের ঘটনা সব খুলে বললাম। তানিয়া হেসে উঠল। এরপর আমাকে বলল, আমাকে এখন প্রপোজ কর। হো, তাই বুঝি? হুম। এই মেয়ে বউ হতে চাও? বউ হলে আমাকে ভীষণ ভালোবাসতে হবে। আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে। আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে হবে। চুলগুলো খোলা রাখতে হবে। হাত ধরতে হবে। আমি প্রচুর দুষ্টুমি করি, আমার সাথে তোমাকেও দুষ্টুমি করতে হবে। এক কাপ চা ভাগ করে খেতে হবে। আমিও ভীষণ ভালোবাসবো। আমি খাইয়ে দিব, শাড়ি পরিয়ে দেব, আমার ডান বাহুতে শুতে দিব। প্রতিদিন জড়ি ধরে ঘুমাবো, একসাথে বৃষ্টিতে ভিজবো। রাতের বেলায় রাস্তায় হাঁটা আমার ভীষণ ভালো লাগে। আমার সাথে হাঁটতে হবে। পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো এনি টাইম। এক আইসক্রিম দুজনে খাবো। অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দিব। যথেষ্ট পরিমাণ লম্বা আছি, বুকের মধ্যে মাথা রাখা কোনো ব্যাপারই না। সিরিয়াল দেখা একদমই চলবে না। বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেওয়া যাবে না, আদর করতে হবে। আর একটু একটু ঝগড়া করব, তবে বাপের বাড়ি যেতে পারবে না। অভিমান আমিই ভাঙবো শেষমেশ। একদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে হবে, কিন্তু সাথে আমাকেও পড়াতে হবে। কারণ এই ইহকালে নয়, পরকালেও একসাথে থাকতে চাই। কি রাজি তো? মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো হৃদয় মাঝে। ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্নগুলো দিলাম, তাতে আরও দিলাম আশা। মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। এভাবেই সারা জীবন আমার পাশে থাকবে তো? আমি তো তোমাতে আসক্ত হয়ে পড়েছি। রাতে ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলে তুমি সামনে চলে আসো। অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায়, অনেক যত্ন করে রেখেছি তোমায়। তোমাকে ভোলার কথা ভাবতেই পারি না, কারণ ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়। তোমায় ভোলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না হে প্রিয়। যেদিন আমি তোকে ভুলে যাব, ধরে নিয়েও আমি আর এই পৃথিবীতে নেই, দূর আকাশের কোনো তারা হয়ে গেছি। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। কি ভাবছেন, আমি কি পারবো আমার বাবা মায়ের খুনিকে শাস্তি দিতে? দেখতে হলে পরবর্তী সিজনের অপেক্ষা করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী সিজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দ্বিতীয় সিজনে খুব রহস্য লুকিয়ে রয়েছে এবং তার সাথে রোমান্টিকতাও রয়েছে। তাই দ্বিতীয় সিজন খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আপনারা সবাই এই চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন।